ভালোবাসার বাংলাদেশ। যদি এরকম কোনো স্টোরি থেকে থাকে, ভালোবাসার স্টোরি অবশ্যই, এবং ইটস নট ম্যান্ডেটরি যে ভালোবাসাটা শুধু একজন মানুষের সঙ্গেই হতে লাগবে। এটা কোনো ম্যাটেরিয়ালিস্টিক ভালোবাসা হতে পারে বা অন্য কারোর সাথে হতে পারে, অন্য কোনো জিনিসের সাথে হতে পারে। সো ইয়েস, আপনার এরকম কোনো ভালোবাসার গল্প থাকলে অবশ্যই আপনি আমাদেরকে লিখে পাঠাবেন। লিখে পাঠানোর অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে ইউ ক্যান টেক্সট আস। আপনার সেল ফোনে টেক্সট অপশনে গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং সে অলরেডি আমাদের হট সিট অলঙ্কৃত করেছে। তুমি করে বলি আর কি জেল্লা তোমার চাই? রাশিয়ার রাজকুমার প্রোডাকশন থেকে আসে। ওকে, কি নাম তোমার? সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা FM 90.4, সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রডিউসার ভাইকে যে অতি অল্প সময়ে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি মানে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের গুরুকে, সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না, কারণ আমরা গুরুকে অনেক ভালোবাসি। সেটা হয়তো বা কখনো বলতে পারিনি, কিন্তু অনেক ছোট থেকে আপনাকে শুনি, আমি অনেক ছোট থেকে শুনি। সেটা প্রসঙ্গ বলেই দেওয়া হয়। আমি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার কিন্তু সময় চলে এসেছে, তাও আবার প্রত্নতত্ত্ব বিভাগ ডিপার্টমেন্টের। একদম না। তোমার নিকনেম কি? তো আমার নিকনেম হচ্ছে রিফাত। ওকে রিফাত, সেই ভালোবাসার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আজ পর্যন্ত এখন পর্যন্ত ব্যাখ্যা খুঁজে পায় না যে গত 16 বছরে 16টা মানুষও যদি পাগলের মতো আমাকে ভালোবেসে থাকে, এর পিছনে কারণটা কি? এটা আমার কাছে সবচেয়ে বেশি সারপ্রাইজিং। এবং অনেকে বলতে শুনেছে আমার কো অ্যাঙ্কারদেরকে, জানিস আচ্ছা আপনার মধ্যে কি আছে টের পায় না, কিন্তু কেন যেন পিপল কানেক্ট হয়ে যায়, অনেক রিলেট করতে পারে, একটা হোমলি ফিল পায় আপনার কাছে। তোর আগের কো অ্যাঙ্কার যে প্রিয়াঙ্কা প্রায়শই বলতো, আমার সাথে বাইরেও শোটো করে, বলছে আপনার মধ্যে কি আছে, আমি আসলেই জানি না কোন জিনিসটা আপনার ভালো, বাট কেন জানি পিপল কানেক্ট করে। আমার মনে হয় ইটস বিন অলমাইটি, ব্লেসড বাই দ্য অলমাইটি। রাব্বুল আলামিন কাউকে হয়তো ডিসিশন নিয়ে নেন যে তুমি হয়তো মানুষকে কানেক্ট করবা। এবার শুনতে চাই তোমার জীবনের কথা, একদম শুনতে যাচ্ছি। জি, ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও। আমার নাম হচ্ছে রিফাত, আমি জামালপুর জেলাতে থাকি। আই এম সরি, আবারও অপ্রাসঙ্গিক ভাবে কথাটা নিয়েছি। তোমরা পারিবারিক ভাবে এরকম নাকি কোনো স্পেশাল ক্রিম বা কিছু একটা আছে আমরা দাও? আমরা আসলে পারিবারিক ভাবে, জি, আমরা ফ্যামিলি মেম্বার যে কয়জন আছি সবাই এরকমই আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। ওকে, তুমি বলছিলে তোমার আমার বাসা হচ্ছে জামালপুর জেলাতে থাকি। তো হচ্ছে আমার ছোট থেকে বেড়ে ওঠা আমার ওই জেলায় একটা ইসলামপুর থানাতে। তো আমি ছোট থেকে বড় হওয়ার পরে এসএসসি পাস আমার গ্রামের স্কুল থেকে করা হয়েছে। ওকে, করার পরে তারপরে হচ্ছে আমার এইচএসসি হচ্ছে আমাদের জামালপুর সদরে সরকারি হাশিম মাহমুদ কলেজ থেকে করা। তো এইভাবে পড়ালেখার পাশাপাশি আমি আমার বড় আপু আছে, সে আমার সেকেন্ড ফাদার। ওনার যে দায়িত্ব আমাদের লাইফে বা আমাদের ভাই বোন, অনেক পরিবারে কিন্তু এরকম আছেন যে বড় আপুরা জয়েন্ট ফ্যামিলি তো বটে, বাট বড় আপুরা অনেক সময় মায়ের মতো ভূমিকা রেখে কাজ করে যান। অনেক পরিবারে আমরা দেখছি এরকম। যেমন একটা জি, যেমন হচ্ছে ছোটবেলায় যদি আমি একটা শেয়ার করি, সেটা হচ্ছে কেউ কারোর সাথে আমার একটা কথা লাগলো, দেখা যাচ্ছে আমার মার আগে আমার বড় বোন দৌড়ে চলে আসছে। তো তারপর হচ্ছে আমার স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, আবার স্কুলে পরীক্ষা ঠিকঠাক মতো দেওয়া, তো এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কৃতজ্ঞতা। কত মিষ্টি দেখতে, কি চমৎকার মুখ তোমার। হ্যাঁ, তারপর তো এই সকল কিছু আমার বড় আপু মেনটেন করে। তারপরে আমি যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি এইচএসসি ভর্তি হবো, তখন আমার আপু বললো যে না, একে আমার কাছে রাখি। তো ভর্তি করানো হলো। এখন মেস হোস্টেল আছে। আমার আপু সে বলতেছে না, মেস হোস্টেলে দিলে দেখা যাচ্ছে একটু অন্য টাইপের এদিক সেদিক হতে পারে, তো তার দরকার নেই, সে আমার কাছে থাকবে। তো আমার বড় আপুর বাসায় আমাকে নেওয়া হলো, ওইখান থেকে আমি লেখাপড়া করতেছি। তো আরেকজনের কথা না বললে নয়, সেটা হচ্ছে আমার আপুর হাজবেন্ড, যাকে আমি ভাইয়া বলে ডাকি। উনি আমার বড় ভাইয়ের মতো, উনি আমার বড় ভাইয়ের মতো, অনেক ভালো মনের মানুষ, এবং উনি আমাদের ফ্যামিলির জন্য উনিও অনেক ভালো, আল্লাহ তাআলার একটা দান। ইন্টারমিডিয়েট কি কিন্তু আটকে গেছে? আমার ইন্টারমিডিয়েট কোনো কাহিনী আছে? না, ইন্টারমিডিয়েটে কাহিনী নেই। এইচএসসি পাস করলে ইন্টারমিডিয়েটে আমি পড়ালেখা করতেছি। কলেজে কাহিনী না রে ভাই। স্কুল থেকে অফার আসেনি স্কুল জীবনে? না, স্কুল জীবনে আমি তো ছোট ছিলাম, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ছোট ছিলাম। আমরা তো ক্লাস 1-এই বড় হয়ে গেছিলাম, কারণ একটা মেয়েকে আমি চুরি করে রং পেন্সিল দিতাম, পরে বুঝছিলাম ওটা ভালোবাসা ছিল। ক্লাস 1-এ পড়ে কখনো অফার করেনি? না, ইন্টারমিডিয়েটের শেষের দিকে একটা কাহিনী বলি। আমার
মাকে আমি প্রচুর ভয় পাই, অনেক ভয় পাই, Okay. কিন্তু আমার বাবার সাথে অনেক ফ্রি। ওকে, যেমন দেখা যাচ্ছে আমি ওই ইন্টারমিডিয়েট শেষের দিকে আমি কোচিং করতাম, তো কোচিং এ একটা মেয়ে আমার ওই এমনি কথাবার্তা হতো আমার ক্লাসমেটে, তোমার নাম্বার চেয়েছিল। তো এই বিষয়টা আমি রাতে এসে আমি মানে আমার বাবাকে বলি যে বাবা এরকম একটা মেয়ে আমার নাম্বার চাইছে। তো সে বলতেছে নাম্বার দিও, কিন্তু বেশি কথা বললো না। তো এই যে এই পর্যন্ত ইন্টারমিডিয়েট অবস্থা। তো ইন্টারমিডিয়েট আমি মানে দিলাম, পরীক্ষা দিলাম, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি এক্সপেক্টেড রেজাল্ট ছিল ওকে, এই পরিস্থিতি অনুযায়ী। তো আমি অনার্সে ভর্তির জন্য প্রিপেয়ার হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার ওই পাবলিক ইউনিভার্সিটিতে হয় নাই। তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম অ্যাকাউন্টিং সাবজেক্টে। তো পড়ালেখা চলতেছে সবকিছু। তো তখন মানে একটু বড় হয়ে গেলাম কেমন জানি, মানে তোমার কাছে মনে হচ্ছে হঠাৎ করে যেন অনেক বড় হয়ে গেছে। অনেক না, একটু মানে ডান বাম দেখি ওই গার্লফ্রেন্ড আগে তো বয়ফ্রেন্ড। ইন্টারমিডিয়েট পর্যন্ত ফোকাসটা ছিল না না ওরকম কিছু মানে আচ্ছা, ইয়ের মধ্যে। এইবার দেখছো চারিদিকে। হুম। তো দেখা যাচ্ছে আশেপাশে ডান বামে আপনার ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফোনে কথা বলা, মানে কেমন একটা ব্যাপার স্যাপার। তারপরে হচ্ছে যেমন এই যে 14 ফেব্রুয়ারি বিভিন্ন অকেশনে, তো জিনিসগুলো মানে ভিতরে কেমন যেন লাগতো, মানে ভালোবাসা কি এটা জানতাম না, কিন্তু এই যে রংচং একটু এইটি ভাবসাব এটা শিওর যে তুমি ভালোবাসা কি জানতে না? না ওইভাবে জানতাম না, মানে প্রকৃত যে লাভ কি সেটা জানতাম না। মানে ভালোবাসাটা তোমাকে বোঝা হয়ে ওঠেনি না। বা আশপাশে যে কালারফুল আশপাশে ব্যাপারগুলো জি, জি, ঘটতেছে, জি, যে জি, ব্যালকনি যেমন- সিটটা কেন নিচ্ছে জি। সিনেমা হলে, জি। আর ওরা আলাদা সিনেমা বাদ দিয়ে কি করতেছে, জি। এগুলো দেখে তখন আচ্ছা আচ্ছা আর যেমন রেস্টুরেন্টে যদি মাঝে মধ্যে যাইতাম, দেখা যাচ্ছে ওই কেমন জানি মানে খাওয়ার দিকে ফোকাস নাই, মানুষের দিকে ফোকাস নাই, দুজনের দিকে ফোকাস। আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, ওদের মানে গার্লফ্রেন্ড থাকতো, তো ওই যে ফোনে কথা বলতো লং টাইম, এগুলো দেখো মানে মাঝে মধ্যে এতক্ষণ ভাবতাম, কি কথা বলে? তখন কি বলেন, মানে আমাদের কাছে আবার বলতো যে না আমার গার্লফ্রেন্ড আছে এরকম কিছু না। তো এই যে এগুলো একটা দেখে তো আমি যখন জানতে আগ্রহ হলো যে কি। জি ওকে, আর আপনাদেরকে বলতেছি যে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই বলেন সবই আপনারা, কারণ আমি আমার ভালোবাসা মন্দবাসা সবই তো আপনাদের মধ্যে আটকে রেখেছি। আরো এক লাইন বাড়ায় বললে এটা অত্যুক্তি হবে না যে আমার নিঃশ্বাস বন্ধ আছে আপনাদের চোখে আর আপনাদের কানে, যখন যত্ন করে আমাকে দেখেন এবং শোনেন। সো এটা তখন আরো বেশি বহুমাত্রিক রূপ পায় যখন ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশ বহু মানুষের কাছে পৌঁছে যায়। সো প্লিজ ডু শেয়ার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এখন এক্স্যাক্টলি এই মুহূর্তে যারা লাইভে আছেন প্লিজ শেয়ার করে দেন। এটাই তো আমার একটা এবং একমাত্র নজরানা। বিভিন্ন বাহানায় বিভিন্ন উপলোকন দিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলার চেষ্টা করি, এবং লিটারেলি এই কথাটা সত্যই যে আমার মোটিভেশন, আমার প্রণোদনার একমাত্র উপলক্ষ, সেটি হচ্ছে আপনাদের শেয়ারিং এ সবসময় এগিয়ে থাকে। দেশের মধ্যে হলে আমি খুশি হইতাম, কিন্তু দেশের বাইরে হলেও এই ছেলেটিকে আমার দেশের বাইরের মনে হয় না। মনে হয় যে আমার কলিজারি টুকরা নওয়াজ কিভাবে যত্ন করে, কিভাবে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা প্রোগ্রাম সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে মালদা থেকে নওয়াজ, এবং নওয়াজ শরীফ প্রত্যেকটা জিনিস খবর রাখে। আমি যখন শেয়ারের কথা বলি 1000বার লিখতে থাকে, গুরু বলেছে প্লিজ শেয়ার করো, প্লিজ শেয়ার করো। সো এইরকম কোন রকমের ছাড়া, প্রণোদনা ছাড়া, কোন রকমের রেমুনারেশন ছাড়া একটা পেইড অনলাইন যারা প্রমোটার তারাও মনে এভাবে করতে পারে না, যেভাবে দরদ দিয়ে মালদা থেকে নেওয়াজ এরকম করে। অনেকেই করে, নেওয়াজ এটা সত্যি প্রেজ ওয়ার্দি। একটা দুইটা দিন না, বছরের পর বছর নেওয়াজ এটা করতেছে। টাকা ভেবের অন্যান্য প্রোগ্রামকেও নেওয়াজ প্রমোট করে। সো প্লিজ ডু শেয়ার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যারা এখন এই মুহূর্তে আছেন সবাই শেয়ার করে দিন ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশের। এই সময় আমি একটা চমৎকার নিউজ আপনাকে দিতে চাচ্ছি। দ্যাট ইজ শীত কিন্তু চলে এসেছে, উইন্টার ইজ হিয়ার, এন্ড উইন্টার মানে কিন্তু ফান, উই অল নো দ্যাট। এবং এই ফানটাকে আরো দ্বিগুণ করার জন্য কিন্তু ফিওনা আপনার জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ উইন্টার ফেস্ট, যেখানে আপনি ফিওনার প্রোডাক্ট গুলো একটা নিউ ইয়ার ছাড় পাচ্ছেন। ফিওনা সব প্রোডাক্টের উপর 53% পর্যন্ত ছাড়, এবং জ্যাকেট পারচেস করতে পারছেন মাত্র 750 টাকায়। সো ফিওনার প্রোডাক্ট কিন্তু অলওয়েজ আমরা বলে থাকি অ্যাফোর্ডেবল লাক্সারি মানে হচ্ছে ফিওনা। সো ফিওনার এই প্রোডাক্ট এবং বাকি সব অফার সম্পর্কে জানতে হলে ফিওনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.fionabd.com, এবং চাইলে আপনি ফিওনার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন facebook.com/fionalifestylebd। এখানে চলে গেলে ফিওনার অফার এন্ড প্রোডাক্ট সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। বাট আমাদের গল্পে চলে যাচ্ছি। একদমই তাই, এবং সেই সাথে আমিও বলি যে আমি আসলে নিজে ব্যক্তিগতভাবে প্রায়শই পরি এবং পছন্দও করি। একদম। জ্যাকেটের কথা তো প্রায়শই আসতেছে যে ওদের ফিটিং এবং ওদের যে ম্যাটেরিয়াল অ্যাক্সেসরিজ গুলো সেগুলো সত্যি অন্যরকম। এবং আমি ওদের পাঞ্জাবির বড় বেশি ফ্যান ফিওনার, এবং অলরেডি 53% ডিসকাউন্ট চলতেছে 53% ডিসকাউন্ট নিউ ইয়ার উপর। নিউ ইয়ার উপলক্ষে পাঞ্জাবির দারুণ ফ্যান, টি শার্টের দারুণ ফিটিং এবং হয়, জ্যাকেট গুলো তো আপনাকে অনেক সুন্দর লেগেছে যতবারই আমি যার পরেছেন। ফিট ওয়াইজ
দারুণ। Right. এবং মেয়েদের যে কুর্তিগুলো স্পেশালি তোমাদের জন্য যে ধরনের প্রোডাকশন আসে সেগুলো সত্যি অন্যরকম। সো আমরা আছি ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশ, আমাদের সাথে আছেন রিফাত, বলছে তার জীবনের কথা, প্রেম ভালোবাসাকে কাছ থেকে দেখেনি, অনার্স পড়া পর্যন্ত ফাইনালি প্রেম করতে হবে এরকম তাগিদ অনুভব করলো, কারণ আশপাশে যা ঘটতেছে বা চলতেছে তারও মনে হলো যে একটু দেখি আমার আশপাশে কি হচ্ছে। ফাইনালি যখন সে গার্লফ্রেন্ডের দেখা পেলো, সেও ভাবলো যে আমারও একজন গার্লফ্রেন্ড আছে, সো আমিও গর্ব করতে পারি, বুক ফুলিয়ে হাঁটতে পারি। জি। তারপর তো আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে উঠলাম, ওঠার পরে আমার একটা বড় আন্টি ছিল, ঢাকাতে থাকে। তো উনি বলতেছে, আমার নানু ছিল যে আমার কাজিন আছে, তো ওনার জন্য একটা মেয়ের দেখার বিষয়ে কথাবার্তা চলতেছিল। তো একদিন বড় আন্টি আমাকে বলতেছে যে তোমার ক্লাসে আছে এরকম ভালো মেয়ে, যে মন মানসিকতা ভালো, যে মানে সবকিছুর দিক দিয়ে ভালো আর কি, এরকম কেউ আছে কিনা। তো আমি দেখলাম, দেখার পরে কাউকে ওইভাবে মানে মনে হলো না। তবে একটা মেয়ে আছে যে ওর মন মানসিকতা, মানে আমি যদি বলি বাংলাদেশে মানে মেয়ের সংখ্যা আনুমানিক জানি না আমি, কিন্তু তারপরেও যদি আমাকে কেউ আনুমানিক বললে দেয় যে 7 কোটি 8 কোটি, বললাম নাম্বার 1 গার্ল শি এজ এ হিউম্যান বিং। ইয়েস, আমি কনফিডেন্ট। কয়দিন দেখছো যে এত আত্মবিশ্বাস? না, তার সাথেও কিন্তু আমার ইন্টারমিডিয়েট থেকে পড়ালেখা। ওই আলোকে তুমি জানো যে যদি 8 কোটি মেয়ে থেকে থাকে, হ্যাঁ। বিবাহ যোগ্য যদি 4 কোটি থেকে থাকে, বা বিবাহ 2 কোটি থেকে থাকে, অবিবাহিত আচ্ছা অবিবাহিত যদি 4 কোটি থেকে থাকে, বিপত্নিক উপপত্নী যা থাকুক, সবগুলোর মধ্যে সে হচ্ছে নাম্বার 1। আমি মানে সৌন্দর্য দিক, নাম্বার ওয়ানটারে কি পছন্দ করে তার জন্য দিবা না নিজের জন্য রেখে দিবা? না, নাম্বার ওয়ান তো না, আমিও তখন তো আমার ফ্রেন্ড, আমার তার সাথে আমার বেস্ট ফ্রেন্ড। ওকে ওকে। আচ্ছা, সে মানে আমি ওই মানে তার আউটলুকের কথা বলতেছি না, মানুষ হিসেবে। জি, মানুষ হিসেবে। ওকে ওকে, নাম্বার ওয়ান পেয়ে গেছো। তো আমি আন্টিকে বললাম যে আমার একটা মেয়ে আছে, সে ঠিক ভালো, মন মানসিকতাও ভালো, সব দিক দিয়ে ভালো, আপনি দেখতে পারেন। তো তারা দেখলো, তো তারা দেখার পর মানে ছবি দেখলো। আমি তার সাথে আমি ওই মেয়েটার সাথে কথা বললাম বুঝতে পারছি। যে দেখ আমার একটা কাজিন আছে, তোর কথা আমি বলছি, ওকে ওর সাথে আমার তুই সম্পর্ক, তো তোর কথা আমি বলছি, এখন তুই কি বলস? পরে বলতেছে তুই ই কর, আমার ফ্যামিলি মানুষের সাথে কথা বল। পরে ওর মার সাথে কথা বললাম, আমি ওর বড় বোনের সাথে কথা বললাম। শেয়ারের জন্য শেয়ার ঘনিষ্ঠ কমেন্টস তো আসছে, এবং আমাদের প্রোগ্রাম স্পেশালি আমার যারা আমাকে অ্যাড্রেস করে করে এই কমেন্টস গুলো করেন, তাদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি, একদম সিলেক্টিভ কিছু কমেন্টস এর উত্তরও দিই। যেমন লাস্ট একটা কমেন্টের উত্তর সরি শুধু লিখছিলাম, কারণ আমার সেদিন একটু দেরি হয়ে গেছিল প্রোগ্রামে আসতে, তাই। আর আজকে তাকে চিন্তা করেই, আলামিন মুস্তাফলি তার নাম, তাকে চিন্তা করে আজকে ক্ষমাও চেয়েছি যে এটা উচিত না, ভবিষ্যতে যেন কোনো টাইমের ব্যাপারে আমার কোনো হেরফের না হয়। সো কমেন্টস আপনারা করতে থাকুন, কমেন্টসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হাজারো কমেন্টস এর মধ্যে এখানে কয়টা পড়তেছে তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনারা যদি আমাকে টার্গেট করে কমেন্টস করেন, বিলিভ মি, একটা কমেন্টস আমার চোখ এড়িয়ে যায় না। একান্তই জরুরি হলে সেসব কমেন্টস এর উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। সো প্লিজ কমেন্ট করেন আর শেয়ার করতে থাকুন যত বেশি সম্ভব। আপনারা আছেন আমাদের সাথে ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশে। আমি চাইবো যে নেক্সট প্রোগ্রামে, অঙ্গনের আগে কাজটা খুব সুন্দর করেছিল, এইবারও যেমন করে, আজকে সর্বোচ্চ যে কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, তাদের 2-3 জনকে যদি আমরা সম্ভব হয় স্ট্রিমিয়ার্ডে কানেক্ট করতে পারি। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তো আমি ওর মার সাথে কথা বললাম, ওর বড় বোনের সাথে কথা বললাম, আমার কাজিনের সবকিছু বললাম। তো তারা বললো যে ঠিক আছে, তাহলে আসো আমাদের বাড়িতে, আসো আমাদের বাড়িটাও দেখো, আমাদের সবকিছু দেখো। দেখার পরে আমি তারা তো আগে থেকেই দেখি, একসাথে পড়ালেখা করি। পরে আমার বড় আপু আর আমি গেলাম, যার পরে দেখলাম আমার বড় আপুর মোটামুটি সবকিছু পছন্দ হয়েছে, আমার মোটামুটি পছন্দ, আমার তো আর পছন্দ দেওয়া কিছু আসা যায় না। তো আমার বড় আপু আমার ওই কাজিনকে বললো যে এরকম অবস্থা, সবকিছু ভালো, মানে তার বাবা বাংলাদেশ পুলিশে জব করেন। তো আমার কাজিন দেখলো, ছবি দিলাম আমার কাজিনকে। এখন আমার কাজিনের পছন্দ হয়েছে কি হয় নাই সেটা উনি ভালো জানে। মানে এইভাবে কথাবার্তা চলতেছিল, মানে মেয়ের পক্ষদের পছন্দ হয়েছে, ছেলে দেখেও পছন্দ হয়েছে, এবং ছেলের আশপাশ সব দিক দিয়ে পছন্দ হয়েছে, এবং আমার কাজিনেরও পছন্দ হয়েছে। কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে কিছুদিন এভাবে কথা বলে যাওয়ার পরে মানে বিষয়টা ওই মেয়ে পক্ষ থেকে বলে দিল যে আসলে হইতেছে না, তো এই বিষয়টা বাদ দিয়ে দাও। আচ্ছা, মেয়ে পক্ষ থেকে বলল? মেয়ে পক্ষ থেকে। পরে ওই ফ্রেন্ড আমাকে বলতেছে যে রিফাত বাদ দে এটা, আর যে থাকে এগুলো বাদ দিয়ে দে। ওকে, ক্যান্সেল, ফিনিশ, টাটা বাই বাই। এবার তোমার জায়গা।
তো এই যে তুমি কোথায় ফিট ইন করতেছো আমি এটা জানার জন্য তাকায় আছি আচ্ছা, তো এই যে প্রাইভেট শুরু হইতেছে, এই করতেছে, আমরা পড়ালেখা একসাথে করতেছি। নাম্বার 1 মেয়েটাকে ক্যান্সেল করা ঠিক হবে না, তুমি কি করলে তারপর? তো হচ্ছে তার কিছুদিন পরে মানে দেখা যাচ্ছে ওর প্রতি একটা মানে ওই শরীর, ওই নাম্বার 1 এর প্রতি? জি, আচ্ছা, এই শরীরের প্রতি একটু টান আসে ওর প্রতি। মনে বল বেটা, শরীর বললে একটু নন ভেজ হয়ে যায়। না মানে হ্যাঁ মনে 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 কর, শরীরে তো যাবি, স্টেপ বাই স্টেপ যা, ইটস কাইন্ড অফ নন ভেজ হয়ে যায় শরীরের প্রতি, শরীরকে টানে। না না, আমার শরীরে টান আসে ওর প্রতি, কেমন জানি একটা মনে feeling টান আসে ওর প্রতি? জি জি, মনে আচ্ছা, টান। আচ্ছা, আর হাগ করতে মন চাই? না 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 না, ওগুলা না। তাহলে তো শরীরের টান না, মনের টান। জি, মনের টান, মনের টান। তো হচ্ছে আল্লাহ, তুই একটা প্রোডাক্ট রে। আসলে মানে আমি ভালো লাগতেছে এই কারণে যে ওর মুখের যে অভিব্যক্তি, এই ছেলেটা যদি বেশি পাকা হয়, চাল্লু হয়, তাহলে খুব কষ্ট পাইতাম। এই সরলতাই মনে হয় ওর চেহারাতে ফুটে ওঠে। এটাই ওর সবচেয়ে বড় সৌন্দর্য বলে আমার জি মনে হয়। গুরু, আমি ভিতরে যা, আমি উপরে তাই That's বলে good. দিই। আমি Okay, সবাইকে ভাই, নিজেকে কোনোভাবে নষ্ট হতে দিবে না, কারণ এই চেহারার যে সরলতা, এটা নষ্ট হয়ে যাবে তখন। জি। So, কোথায় ছিলাম আমরা? ছিলাম ওইখানে যে শরীর না, সরি, মনে টানতেছে মেয়েটা। জি। ওকে। তো দেখা যাচ্ছে কি ওই প্রাইভেটে ওই আমাদের বেঞ্চ গুলো ছিল এমন, আমি যদি ওই পাশে বসি, ওই পাশে বসতো, তো ওই পাশে গাড় গুড়া দেখা যেত না ওইভাবে, ঠিক। টাফ। তো কি হলো, আমি তার প্রাইভেটে আমি স্যারের পাশে এসে বসছি, একবারে সামনাসামনি। তো স্যার অঙ্ক করতে দিত, অঙ্ক করতাম, আর মাঝে মাঝে মাথাটা উঁচা করে ওকে দেখতাম, একটু করে দেখতাম। হ্যাঁ দেখতাম ঠিক Okay. করে। তো হঠাৎ করে একদিন ফ্রেন্ড সার্কেল আমরা সবাই একটা বাণিজ্য মেলাতে গেলাম ঘুরতে, আমাদের জামালপুর জেলা শহরে হয়। জেলা ভিত্তিক যেসব বাণিজ্য মেলা জি হয় সেখানে। জি, তো দিনের বেলা প্রাইভেট শেষে, কলেজ শেষে চলে গেলাম। তো সেখানে যাওয়ার পরে সবাই যার যার মধ্যে ঘোরাঘুরি করতেছে, কেনাকাটা করতেছে, আমি ওই আচার খাইতেছি, এটা সেটা সবাই করতেছে। তো হঠাৎ করে দেখি ওই একটা ব্রেসলাইট মেয়েরা পরে না, তো ব্রেসলাইটটা দেখছে। ব্রেসলেট। জি, যেমন bracelet। মেয়েরা পরে, আমি একটু বেলি টাইপের জন্য এটা পরে আছি, এটাই ব্রেসলেট। জি, bracelet। ওকে। তো এগুলো পড়তে হয় ওদের ইষ্টের জন্য, নাহলে কি আমি পড়তে পছন্দ করি? আমি তো পারি না যে এখনই তোরে খুলে দিয়ে দিই। খুব সুন্দর এটা। না এটা যে দেখাতে হয় কখন কি বলে সেটা। এটা ব্রেসলেট। জি, ওকে, bracelet। ব্রেসলেট পছন্দ করতেছে মেয়েটা তো বাণিজ্য মেলাতে। জি, পছন্দ হয়েছে, হয়ে যাওয়ার পরেও একটা পর্যায়ে যায় সে নিল না। আমি মানে তার পাশ থেকে খেয়াল করলাম, তো কেন নিল না সেটাও জানি, হয়তো বা তখন সে মতো তার কাছে মানে ওই পরিমাণ টাকা টাকা ছিল ছিল না। না। ওকে। তো এইভাবে ঘোরাঘুরি করে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি আবার সন্ধ্যা দিক দিয়ে আসছি ওই বাণিজ্য মেলাতে। আমি ওই দোকানে যে বললাম ওই দুপুরের জন্য আসছিলাম, ওই পেসলাইটটা বের করেন। বাহ। তো দোকানদার খুঁজে পায় না, তো খুঁজে পায় না। আমি বললাম কি দোকান চালান, আপনার কাছে দুপুরে আসলাম, এখনই দিতে পারতেছেন না, এটা কেমন? পরে করলেন না ভাই, এখানে তুমি তো দেখছিলে ব্রেসলেটটা? জি, আমি তো চিনতে পারতাম। জি জি, আমি একটু আর চোখে দেখছিলাম। সিনেমাতে এরকম হয়। তো হচ্ছে আপনার ব্রেসলাইটটা সে অনেক খোঁজাখুঁজির পর অনেক কষ্ট পাইছে। তারপরে বললাম দেন, আমি টাকাটা দিলাম, দিয়ে যাওয়ার পরে তারপরের দিন প্রাইভেটে। তো প্রাইভেট পড়ার পরে আমি বললাম, মানে ওর বাসাটা হচ্ছে আমার বাসা ক্রস করে যেতে হয় Okay. অটোতে। তো অটোতে বসলাম, ওর সাথে আমি যাইতেছি। পরে আমার বাসার যখন ক্রস করতেছি, আমার বলতেছে তুই নামবি না, ওই সামনে পর্যন্ত যাবো, একটা দরকার ও, আছে। তোমরা তো ছোটবেলা তো সব একসাথে, তুই তো করি সম্পর্ক। জি, তুই আচ্ছা, সম্পর্কের সাথে। বললাম যে আমি সামনে পর্যন্ত যাব। পরে বলতেছে সামনে কি দরকার তোর? বললাম এমনিই যাইতেছি। পরে সামনে গেলাম, যাওয়ার পরে নামার পরে ভয় ওইটা করতেছিল না? না, প্রচুর ভয় করতেছিল। আর ওই মানে ওই কেমন সামনাসামনি, মানে আমার সাথে তুই সম্পর্ক, তো মানে পার্সোনালিটির কারণে অত সহজে যে একটা জিনিস দিব সেটাও সাহসে কোলায় না। না না না, তা তো কুলাই না। আর হচ্ছে ওই অনেক রাগী, দেখা যাচ্ছে অন্যদের সাথে মানে সেই ভালো, কিন্তু আমি যে ওর কাছে ফ্রেন্ডই ঠিক, কিন্তু পারলে মারারও যদি ব্যক্তিত্বে আঘাত করে বা এমন কিছু হয়। ওকে, দেন তুমি প্রিপারেশন নিচ্ছ ওটা দেওয়া, ব্রেসলেট দেওয়া। পরে আমি অটোতে দিয়ে বললাম যে এটা একটু বাড়িতে যাই খুলে দেখিস। এটা দেখে আমি সাথে সাথে চলে এসে পড়ছি। তো সাথে সাথে আমার ফোন দিতেছে যে এটা কি, মানে আমি ফোন ধরি না, ফোন ধরি না, ফোন কিছুই ধরি না। তো আপনার তারপরের দিন প্রাইভেটে গেছি, ওটা দেখি ভয় ভয় লাগে, তো নিজ দিক তাকায় তোকে প্রাইভেট পড়তেছি, আর ওই আমার দিকে তাকায় তোকে আছে। তো প্রাইভেট শেষে মানে ওর দিকে চোখই দিচ্ছ না? না না না, ওই দিন মানে কেমন জানি একটা ভয়ের মধ্যে ছিলাম। তো প্রাইভেট শেষে সে ই করলো, আমাকে বললো এই তুই দাঁড়াবি। পরে
আমি আগে চলে আসতে চাইতেছিলাম, পরে লয় তোরে দাঁড়াইতে বলছি, দাঁড়া। পরে দাঁড়াইলাম, বললো এটা কি দিস? পরে বললাম না, এমনি ফ্রেন্ড। পরে বললো আমার তো আরো ফ্রেন্ড আছে, তুই কেন এনে দিবি? সত্যি করে বল কেন দিস? আর ওই হইতেছে এমন মানে মানে ওই সবসময় সত্য, মানে ওই কেমন জানি ওরা এক নম্বরে ভাই, ওর কি ব্যাখ্যা চলে? না, সেটাই আনএক্সপ্লেনেবল। তো হচ্ছে আপনার এখন ওকে জানতে হবে যে কেন দিছস বল, তাই বলছে তোমাকে। হ্যাঁ, এবং গান পয়েন্টার রেখে বলতে হবে। বলতে হবে, হ্যাঁ, মানে ডিরেক্ট এরকম। ওরা আমি বললাম যে দেখ, আসলে তোকে আমি যতদিন থেকে চিনি জানি তুই অনেক মানে ঠিক ভালো। আর হচ্ছে আমার ফ্যামিলি ওইখানে যে আমি বলবো না, ওইখানে টাইম নিচ্ছে 1 ঘন্টা টাইম নিচ্ছে, যে বলস না কেন, বলোই 1 ঘন্টা ধরে চলতেছে। হ্যাঁ, 1 ঘন্টা বল বল বল। হ্যাঁ বল। পরে বললাম যে না, আসলে ওইভাবে না, এটা হচ্ছে এমনি দিছি আমি। এবার বলতে বলতে শেষের দিকে আমি যখন না পারছি, ওই যখন ছাড়তেছিল না তখন 1 ঘন্টা ধরে চলতেছে। হ্যাঁ, 1 ঘন্টা ধরে চলতেছে। পাগল, এটা জানার ইচ্ছা কেন 1 ঘন্টা ধরে, তা বুঝতেছিস না? হ্যাঁ, পরে আমার বাঁচার চেষ্টা হলে তো ফ্রেন্ডশিপ ব্যান্ড বলে চালাই দিতে পারতি। যাই হোক, 1 ঘন্টা ধরে কেন আর এত এনার্জি হচ্ছে, কেন জানতে চাই। এনিওয়ে, তারপরে 1 ঘন্টা ধরে চলতেছে, বলতেই হবে। জি, বলতেই হবে। পরে তো শেষের দিকে আমি বলে দিলাম যে দেখ, আমি একটা মধ্যবিত্ত করে ছেলে, তো হচ্ছে আমার ফ্যামিলি মেম্বাররা খুব নরম, আমাকে যেমন দেখতেছিস তারাও খুব নরম। আর হচ্ছে তোর মন মানসিকতা সব থেকে আমি ভালো জানি, তুই কেমন মন মানসিকতা টাইপের মেয়ে, তো সব দিক বিবেচনা করে মানে কেমন জানি লাগে তোকে আমার, মানে শরীরে মানে মনে টানে। হ্যাঁ, মনে টানে। ঠিক। পরে শোনার পর বললো যে দেখ, তুই আমার ফ্রেন্ডের জায়গায় থাক, আর হচ্ছে তোরা মেয়েরা রে, এগুলা নিয়ে আগাস না। মেয়েকে অনেক সম্মান করে মেয়ে জাতি, বাট তোরা মেয়েরা জানার জন্য পাগল। এটাই তো একটা ট্রিক্স। এই উত্তরটা যখনই জানা হলো, এটা করা যাবে না। তো এই কথা শোনার পর মনটা খারাপ হয়ে গেল আমার, চুপ হয়েছে। পরে বলছে মন খারাপ করিস না, আছি আমি, তুই ফ্রেন্ডের জায়গায়, আর এগুলো নিয়ে কখনো ভাববি না, তুই তোর মতো করে থাক। আর কি, ওই দিনকে ওইভাবে চলে এসে পড়লাম। আসার পর মন ভালো না, এমনি বসে টসে আছে, কেমন জানি খারাপ। তো তারপর প্রাইভেটে যাই, আর মনের বিরুদ্ধে তো আর মানে যাইতে পারি না। তারপরেও মানে ওর দিকে টানে বলতে সেই টানে, মানে কি বলবো। তো এইভাবে চলতেছিল। আবার আমি ওরে যা বলছি সব সোজা, আমি তোকে ভালোবাসি, আমি তোকে চাই আমার ফ্যামিলির জন্য, এরকম বিষয়টা। তো ওই যখন আপনার প্রাইভেটে একটা কথা বলতো, যেমন আমার না এই জিনিসটা ভালো লাগে, মানে মেয়ে ফ্রেন্ডদের বলতো, যদি এই কথাটা আমার নিউরনে আসতো, মানে আমি তো দুনিয়া উল্টাতে পারবো না আমার সামর্থ্যের মধ্যে, যেটুকু হোক, যেমনি হোক। যেমন হচ্ছে ওই একদিন প্রাইভেটে বললো যে আমার একটা ক্যাপসিকাম মরিচের গাছ লাগতো, মানে যা বলে। হ্যাঁ, বললো যে ক্যাপসিকাম মরিচের গাছ লাগতো। বিষয়টা আমার শুধু আমার নলেজ আছে, আমি প্রাইভেট পড়তেছি, আমি শুনতেছি। তো প্রাইভেট শেষে সন্ধ্যার দিকে আমার ফ্রেন্ড সার্কেল বললাম যে আমাদের এই জেলা সদরে কোথায় মানে ক্যাপসিকাম, হ্যাঁ ওই কোথায় এই লাইব্রেরি, সরি নার্সারি আছে, সবাই খোঁজ নাও। তো কয়েকটা ফ্রেন্ডকে কয়েক জায়গায় পাঠিয়ে দিলাম, আমি একটা না পাই না। পরে শেষের দিকে একটা জায়গায় পাইছি, পরে পাহাড় পরে নিছি। নেওয়ার পরে তার বড় আপু ছিল, ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তো বড় আপুরে বললাম যাবো এটা ইয়াকে দিয়েন, ওটা দিয়েন, ওই মনে হয় এটা মানে পছন্দ করে ঠিক। পরে তারপরের দিনই প্রাইভেটে আমাকে বলতেছে যে কি ব্যাপার, তুই এটা পাঠাইছিস কেন? না, ওই যে তোর ভালো লাগে তো সেজন্য পাঠাইছি। আমার ভালো লাগে, কয়বার বলবো, এবার ঠিক বলেই দিলাম, ভালো লাগে তাই বললাম যে ওই তাই আর কি। পরে বলতেছে যে দেখ এগুলাই ঠিক ভালো না, পড়ালেখা করি কর এটা সেটা, মানে এইভাবে। আমি হতাশ বলতে মন খারাপ হলেও তারপর আবার ব্যাক করি যে দেখ তুই কতই ই করতে পারিস, এরকম। তো এইভাবে চলতেছিল প্রাইভেট, কলেজ। আমি ওকে একটা কথা বলতাম যে দেখ তুই কি, আমাদের কমন ফ্রেন্ড আছে, কিছু ছেলে ফ্রেন্ড আছে, কথা বলতো, দেখ তুই মানে কথা বললেন আমার কেমন যেন রাগ উঠে, বেশি কথা বলিস না ওদের সাথে। তো বলতেছে তুই ও ফ্রেন্ড, কথা বলো সমস্যা কি? না ঠিক আছে, কিন্তু করিস না। কিন্তু ওই কেমন আবার সবার প্রতি সমান, এখন আমার কথা যে তাদের সাথে কথা বলবার দেবে এরকম না।
তো সে কথা বলতো, কিন্তু আমি বেশি বললে ওকে তো আবার আমার ভয় লাগে, অনেক ভয় লাগে। তো আমি আর বলতাম না, আমি মন খারাপ করে থাকতাম। মানে প্রাইভেটে গেলে দেখা যাচ্ছে ওই কথা বলতেছে, তখন মনটা খারাপ হয়ে যেত, তখন চুপচাপ হয়ে যেতাম। তো হচ্ছে এইভাবে চলতেছিল। এর মধ্যে ওর বার্থডে 2 অক্টোবর। তো আমি কি করলাম, ওর বার্থডের আগে একটা ঘটনা বলি। গভর্নমেন্ট জবে আমরা অ্যাপ্লাই করছিলাম, তো দেখা যাচ্ছে এডমিট কার্ডটা আমাদের সবার একসাথে আসছে, আমার আরেকটা ফ্রেন্ড আর বড়হাপুর। তো আমাকে আমরা আবার মানে কিছুদিন আগে টিকিট কমপ্লিট, যাওয়া আসাটা টিকিট কমপ্লিট করে রাখছি। তো ও আমাকে বলতেছে যে আমাদের টিকিট লাগবে, পরীক্ষা দেবো। পরে বললাম সমস্যা কি, আমার তো এই চেয়ার করছে, ঠিক আছে, মানে সিট আছে, এগুলো নিয়ে নে, তোর কেমন যাবে। পরে বললাম ছেলে আমার সামনে যেতে পারবো, সমস্যা নেই। পরে ওই নিতে চায় না, বললো না তুই টিকিট ব্যবস্থা যদি করতে পারো সেই ক্ষেত্রে। আমি বললাম আমি টিকিট ব্যবস্থা করবো, ধরে হয়ে গেছে। পরে স্টেশনে গেলাম, টিকিট পাই না, কত ধরনের লোকরে, আজে বাজে লোকরে ধরে এদিক সেদিক মানে কইরা টিকিট ম্যানেজ হলো। তারপরে বললাম যে টিকিট ব্যবস্থা হয়েছে। তো না, ওর বাবা আপনার বাংলাদেশ পুলিশে থাকতো, আপনার ওই সেন্ট্রাল জেলের ওইদিকে। তো পরীক্ষা মানে যেদিন দিতে যাবো একসাথে ট্রেনে উঠলাম, ওর বগি আলাদা, আমার বগি আলাদা। তো ট্রেনে আসার পরে এখন আমি আসবো, আমার আন্টির বাসায়, ওই বললো যে না চলা, ওই আমরা সবাই আমার ওই বাবার ওইখানে যে ওইখানে গেল। পরে বলবো না আমার ওইখানে না, পরে ওই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই ড্রেস চেঞ্জ করে একটা নীল সাদার মধ্যে ড্রেস পরছিল। আমি যদি চোখ বন্ধ করি মানে এত সুন্দর কেন ওর, মানে আমি দেখে, তোরে দেখে তো আমাদের অবস্থা খারাপ। ওকে, তারপর মানে সুন্দর, এত সুন্দর কেন, আমি শুধু একবার দেখছি, দেখে এত ভালো লাগতেছিল আমার, মানে কি বলবো। কিছু কিছু জিনিসের আসলে ব্যাখ্যা চলে না, ওর এক্সপ্রেশন বলে দিচ্ছে যে ওকে কত সুন্দর লাগছিল তখন। অভিভূত পুরা। হ্যাঁ, তো যাই হোক, তো মানে কেমন জানি, মানে কথা মনে হয়। তো যাই হোক, তো শেষ পরীক্ষা দিলাম, পরীক্ষা শেষ না, তখন তো ওইভাবে লেখাপড়া করতাম না, জাস্ট এমনি নামমাত্র পরীক্ষা দিতে আসছিলাম। তো পরীক্ষা দেওয়ার শেষে এখন আমাদের স্টেশনে যেতে হবে, ব্যাক করতে হবে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে। তো একটা সিএনজি নিলাম আমরা, সিএনজি এমনি সাধারণত 5 জন, আমরা লোক 6 জন। তো আমি, আমার একটা ফ্রেন্ড, সে, তার বোন, আর হচ্ছে তার বোন জামাই, 5 জন। তো আমি উঠলাম তার বোন জামাই কুলে, আর আমার একটা ফ্রেন্ড সামনে বসলো। তো এইভাবে করে স্টেশনে আসছে। স্টেশনে এত ভিড়, কি বলবো। এয়ারপোর্ট স্টেশন, হ্যাঁ এয়ারপোর্ট স্টেশন। জামালপুরে তো একটা কমিউটার ট্রেন থাকে ডেডিকেটেড, ওইটা ধরার চেষ্টা নেই। না না না, এটা হচ্ছে আপনার ব্রহ্মপুত্র, আচ্ছা আচ্ছা, আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস। তো হচ্ছে ওর বোন আর ওই বড় আপুটা ওই ভাইয়াটা চলে গেল, মানে ওদের বগি আর আমাদের বগি আলাদা। তো ওই বগিতে চলে গেল, কিন্তু বগি যে পড়ছে একটা মানে শুরুতে আর একটা শেষে, আমাদেরটা শেষে ওদের মানে শুরুতে। তো দেখা যাচ্ছে আপনার ওই চলে গেছে গা, ওই মানে ওই বড় আপুটা ভাইটা চলে গেছে গা। এখন আমি আছি, আমার ফ্রেন্ডটা কি করছে, এদিক দিয়ে ওই আমাদের বগিতে চলে গেছে, ওই একা ওইখানে ছাড়ি কেন। আর এত ভিড়, মানে ওই দিনে এত ভিড় হয়েছিল। তো ট্রেনও আসছে, পরে বললাম ভাই মানে জোরাশই, এখানে ট্রেন চলে যাবে কেন। পরে প্রথম হাঁটতেছিলাম, পরে মানে এত ভিড় ট্রেন থেকে ওই একটু হালকা ভয় পাইতেছিল। পরে একটু দৌড় দিল, দৌড় দেওয়ার পর আমি হালকা দৌড় দিচ্ছি, দৌড় দেওয়ার পর আমার হাতে এইভাবে ধরছে। আমি মরে গেলি তুই? না না, মরে শেষ, খতম, টাটা বাই বাই। মানে আমার মানে কথা আসতেছিল না। আর আমাদের এমনি মানে ব্লাড পাম্প হচ্ছে 80 120, তখন ছিল তোর 500 আর 5000 না ওরকমই হবে। আমরা মানে ভিতরটা কেমন জানি চিন্তা কর, অত ভিড়, দুনিয়ার গ্যাঞ্জাম, তোর ফোকাস থাকা উচিত কেমনে ট্রেনে উঠবি, আর এদিকে তোর ভায়োলিন বাজা শুরু হয়ে গেছে। তাহলে মুভিতে যে ভায়োলিন বাজায় আসলে বাজে তখন না, তখন আমার এই কথা মনে হয়েছে যে শাহরুখ খানের একটা মুভি আছে, হ্যাঁ ওইটাই বলছি, ওই ভায়োলিনের ওইটাই কথাই বললাম আমি। তো হচ্ছে আপনার এরকমই মনে হয়েছিল, মানে একসাথে সাথে বিচ্ছিন্ন হয়ে গেলে পুরোই থাকে, মানে অন্য পৃথিবীর মানুষ, মানে আর তোর ব্লাড প্রেশার বেড়ে গেছে। হ্যাঁ, তারপরে আপনার মানে দৌড় দিয়া ওকে এত ভেরি কইরা আপনার ট্রেনের বগিতে উঠাই দিলাম। তো আমি যখন ওটাতে ব্যাক করব, আমার এইখানে এইভাবে খামসা দিয়ে ধরছে, যাচ্ছে তো অবস্থা। বলতেছে তুই যাস না, এত ভিড়ের মধ্যে কেমনে যাবি? বললাম না 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 যাই। বললাম না যাস না, পরে বললাম না যাই, সমস্যা নেই। পরে ছাড়াই আমি তারপর চলে আসলাম।
আমি যে এত মানুষের মানে এই দিক থেকে আমাকে ধাক্কা দিয়ে ওদিক নিয়ে যেতেছে, এই কোনো পাড়া যাচ্ছে না। ওই পাড়া, আমি কি মানে একবার শরীর অবশ হয়ে গেছে, হ্যাঁ আমি মানে যা ইচ্ছে মতো পাড়া দিয়ে হ্যাঁ আমার জানটা বেঁচে হ্যাঁ এখন ওই এদিক দিয়ে অনেক কান্না, তখন ওই মুহূর্তে আমার মানে পকেটে যে হাত দিব, প্রথম স্পর্শটা কেমন ছিল এই রিফাত? কেমন যখন হতেছে, ধরলো যে হ্যাঁ হ্যাঁ প্ল্যাটফর্মে, হ্যাঁ হ্যাঁ যেমন শীতে সরিষা ফুল যখন গুলা ফুটে, মারছে। ফোটার পরে ওই যে হাত দিয়ে যখন আমরা ছিঁড়ার পরে মানে ফুলগুলো যখন আমাদের হাতে আসে, আসার পরে কেমন যেন একটা নরম ইস। উষ্ণতা, হ্যাঁ তো আমার ওরকম মানে ভিতরে এরকম Smell লাগছে, নাকি উপর দিয়ে রাখবো? হ্যাঁ ওই পর্যন্ত আচ্ছা এটাই। মানে এমন মনে হলো ওর হাতটা যেমন আমার কি হৃদয়, চমৎকার এক্সপ্লেনেশন দিল, খেয়াল করেছিস? একদম। আমি আশা করছিলাম যে এরকম এক্সপ্লেনেশন কাছ থেকে পাবো। আসলেই তাই। ওই যে শীতের যে শস্য ফুলের কথা বলতেছে, শস্য ফুলের ভিতরে ঢুকলেই না একটা রোমান্টিক ব্যাপার চলে আসে। ওই শস্য ফুলের রোমান্টিসিজম মানুষকে টাচ করে না এমন কোনো মানুষ মানে পৃথিবীতে নাই। ওই যে রোমান্টিসিজম, এটা যদি কাউকে টাচ না করে, এটা ওই দুর্ভাগা। একদম। এবং আসলেই তাই যে শস্য ফুলের মধ্যে যখন নরম শিশিরের ছোঁয়া পড়ে, শস্য ফুল কয়েকটা নেওয়ার পর হাতে নাড়লে কেমন একটা মোলায়েম রোমান্টিক মহব্বতে ভরা একটা ফিল আসে, যেমনটার ব্যাখ্যাও দিচ্ছে। বাহ, তো তুই তো জাদুকর রে। তো তারপর তো তারপর হচ্ছে আপনার আমি আমার ফিল পাইলা, হ্যাঁ তোমাকে বগিতে আটকায় চলে দিচ্ছিল, আসছে, হ্যাঁ। ফাইনালি তুমি ঢুকলা, হ্যাঁ। মানুষ তোমাকে লাথাচ্ছে, না। গুতাচ্ছে, হাজারো মানুষ কোন জি। দিকে যায় আসছে না, না, না। তো তখন হচ্ছে আপনার ওই পুরো ফিলে আছে। হ্যাঁ পরে আমার ফ্রেন্ডকে ফোন দেবা মানে কান্না করতেছে যে ওই এত ভিড়ের মধ্যে গেল কেন, আমি আটকালাম হ্যান ত্যান নেড়ে ছেড়ে, ওই এখনো তোমাদের বগিতে চলে গেছে কিনা, বন্ধুকে ফোন করে খবর নিতে, হ্যাঁ নাকি খবর কাঁদতেছে? নিচ্ছে, কান্নাও করছে, আচ্ছা। কান্না করছে, ঠিক করছে। ওই ফ্রেন্ডরা তখন আমাকে এগুলো কিছু বলে নাই, তো এইভাবে চলে আসে বললাম। আসে পড়ার পরে তুই অবাকে টের পাচ্ছিস না যে ভেতরে ভেতরে তোরে আগুন হ্যাঁ। দুদিকেই জ্বলছে। তারপর টেরই পাসনি? আমি আমি তো এগুলো ভাবছি আচ্ছা, যে, হইলো, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তো তারপর? পরে হচ্ছে আপনার তারপরের দিন প্রাইভেটে গেলাম, আমি করলাম, বললাম যে তাহলে তো তুই আমার এই কাজ করলি না, তোর তো আমি করি না। তাহলে তুই আমাকে ই করিস মানে তুই তোমাকে ভালোবাসিস, হ্যাঁ, নাহলে আমার ভালোবাসি। আটকালি কেন, হ্যাঁ। হাতটা ধরলো এরকম শক্ত করে কেন? হ্যাঁ। তবে যে না করি না। না পরে বলতেছে যে না আমি তোকে ঠিক করি না। পরে বললাম, ধুর, ধুর। এতই ঠিক। যে ফিলটা নিলাম সব। পরে আমি বললাম যা, আমার ভালো লাগে না তো। পরে প্রাইভেট ওর সাথে ক্যান্সেল করলাম যে তুই তোর মতো করে প্রাইভেট পড়, দেখা যাচ্ছে আমি প্রাইভেটে গেলে তোর মতো আরো উইক হয়ে যাবো, আরো ঝামেলা, মানে সরে আসি। হ্যাঁ তার থেকে বেটার আমি সরে আসি, তুই তোর মতো করে থাক, আমি আমার মতো করে থাকি। তারপর প্রাইভেটে একদিন যায় না, 2 দিন যায় না, আমাকে ফোন দেয় যে তুই আসস না কেন। বললাম, না তুই আমাকে মানে ই করস না, হুদে যায় লাভ কি, তোর মধ্যে আমি উইক হয়ে যাবো, কারো বিষয়টা অন্যদিকে যাবে। তো তার থেকে বেটার তুই তোর মতো করে পড়ালেখা কর, আমি আমার মতো করে থাকি, এটাই আমার কাছে মনে হয় ভালো হবে। পরে বলতেছে না তুই প্রাইভেট আসবি। বললাম না আমি যেতে পারবো না, তুই যদি বলস আমি সেক্ষেত্রে যাবো, যদি বলস আমাকে ভালোবাসো ই করো সেক্ষেত্রে যাবো। অবশেষে পাকনা আসল রূপে এসেছে। তারপর হ্যাঁ বললাম যে তুই যদি বলস সেক্ষেত্রে যাবো। এবার তো আটকায় গেছে। হ্যাঁ এবার আটকেছে। তো এখন ওই তার 2-4 দিন পর আবার বললো আচ্ছা ঠিক আছে যা, তোর ভালোবাসি, তুই প্রাইভেট আসিস। বাহ, তো আমি তো সেই খুশিতে আমার ফ্রেন্ড ছিল রুবেল, বিপ্লব, তো এদের আমি খাওয়াইতেছি যে খা। ওই দিন বৃষ্টি, এতটুক পানি করে খাওয়াইতেছি যে খা। কিন্তু প্রাইভেটে গেছি, কই কিসের ভালোবাসা, ওই আগের মতোই, বিহেভিয়ার কোনো চেঞ্জ না। না কোনো চেঞ্জ নাই, আগের মতোই হ্যান ত্যান এরকম কিছু। পরে আমি বললাম কি তুই না আমার ভালোবাসা ছিলিস? পরে বললো আরে পড়ালেখা কর, ওগুলা দেখা যাবে পরে হ্যান ত্যান এরকম কিছু। তুমি কি চাচ্ছিলে? ভালোবাসি মানে শুরুটা কিভাবে? না ভালোবাসা মানে ওই আমাকে আমার সাথে কথা বলো, তারপরে হচ্ছে যে স্যার কোনো একটা টাচ দিল, ওকে দিয়ে না আমাকে দেন আমি করে দিচ্ছি, এরকম চাচ্ছিলে কি? হ্যাঁ। যাই হোক, একটা চেঞ্জ আশা করছি, হ্যাঁ, চেঞ্জটা change। নাই। ওকে, তারপর রিফাত তো হচ্ছে আমি আবার প্রাইভেট বাঁধলাম যে যা যা, এই প্রেম চলবে না, হ্যাঁ। আমার আরো ইন্টেন্সিটি হ্যাঁ। লাগবে প্রেমের মধ্যে। হ্যাঁ, তো শরীর এইভাবে শরীরকে চলতেই টানে। থাকতেছে। তো ওই যে 2 অক্টোবর বার্থডে, হুম। তো ওই যে পরীক্ষা দিতে গেছিলাম, ওর সাথে ছবি ছিল আমার, মানে ছবি উঠছিলাম মানে ওর বাবা সহ আমি। তো ওঠার পরে ওর বার্থডেতে 2টা ছবি ফ্রেমে করছিলাম, আর একটা ইয়ে করার পরে করছি, ওর বার্থডেতে দিছি নিবানা পরে Okay. নিয়েছি। তো বার্থডে গেল। তো এইভাবে আরো অনেক ঘটনা আছে, এগুলোর দিকে না যায়, মানে দেখা যাচ্ছে প্রাইভেটে যাই আবার যাই না, আবার ওই বলে যায় কিন্তু সে open হচ্ছে না। না ওপেন হচ্ছে না, সত্যিকারে ভালোবাসা বা প্রেমিকা হিসেবে যে রোল প্লে করা উচিত সেটা সে না, করতেছে সে না। করতেছে না। তো সর্বশেষে আমার যখন অনার্স এইভাবে চলতেছিল, অনার্স ফাইনাল ইয়ার আইসা 13 ফেব্রুয়ারি 2019 13 ফেব্রুয়ারি 2019 আইসা
ওই আমাকে এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটছে, যাই হোক, আমার এই এত- ধরনের সম্পর্ক হ্যাঁ, প্রায়শই হয়। হ্যাঁ, Okay. আমার এগ্রেসিভ, Okay. আমার এত মানে ব্ল্যাকমেইল দেখে ওই মোটামুটি একবার রাজি হয়, আবার না, রাজি হয় না, রাজি হয় না, রাজি হয় না। এরকম চলতেছে। হ্যাঁ, সত্যিকারের ডেট, অফিসিয়াল ডেটিং এ বা অফিসিয়াল প্রেমের মধ্যে তোমরা না, না, ঢুকতে না, পারোনি। না। দেন 13 ফেব্রুয়ারি গল্প বলছিলে। 13 ফেব্রুয়ারি ওই আমাকে ডিরেক্ট না করে দিল। ওই দিন আমাদের প্রাইভেট ক্লোজ, ওই দিন আমাদের প্রাইভেট সবকিছু শেষ, তো ওই ডিরেক্ট না করে দিল। যে সম্ভবই না তোর সাথে না। সম্পর্ক। এই কথা শোনার পরে আমি মানে চোখ দিয়ে মানে কিভাবে আসতেছে আমি জানি না। মানে যদি আপনি এমন ভাবে পানি পড়তেছে, তো আমি রুম থেকে বের হইলাম, বের হওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছি আর কান্না করতে করতে হাঁটতেছি। এইভাবে করতে করতে আমাদের ওইখানে একটা জায়গা আছে, 5 রাস্তা নাম, ওইখান থেকে আর একটু সামনে গেছি, আমার 2-1 ফ্রেন্ড সার্কেল আসছিল। আমি দুপুর 2টা থেকে ওই বিকাল 5টা পর্যন্ত এক টানা কান্না করছিলাম। সেই সময় আমার ফ্রেন্ড রুবেল, তারপরে হচ্ছে বিপ্লব, এরা আমাকে অনেক পলাশ, অনেকই বোঝাইছে, অনেক কিছু, যে দেখ তুই তো অনেক কিছু করছিস, ঠিক তো যেহেতু চাচ্ছে না তোর দরকার নাই, বাদ দেন, অনেক বোঝাইছে, অনেক কিছু করছে। বোঝানোর পরে মোটামুটি সন্ধ্যার দিকে একটু স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, তো আমাকে নিয়ে আসছে। আমার মানে অনেক খারাপ লাগে, ঠিক করে পরে শেষের দিকে ওর বরাবর আমি বললাম যে দেখেন আমি আসলে ওকে ভালোবাসি, আমি ওকে ভালো রাখবো, এটা আমি বলতেছি, প্রমিস। পরে বলতেছে দেখো তোমাকে আমার পছন্দ হয়, আমার ইচ্ছা হয়, কিন্তু আমার বড় মানে আমার বোন ওটা তো জানি না। তো আমি বলছি যে দেখেন, ওর বড় বোনকে ফোন দিয়ে কান্নাকাটি ঠিক করলাম। পরে ওর বড় বোন একটা পর্যায়ে একটা রেস্টুরেন্টে এসে করলো, আমাকে করলো আপনার নিয়ে এসে বললো যে দেখো ওই তোমাকে মানে দিলাম, তুমি পড়ালেখা শেষ করে একটা যাই করো না কেন নিয়ে এসে আমার ফ্যামিলিতে নিয়ে এসো, নিয়ে এসে তোমাদের হবে। আমি তো খুশি, সেই খুশি। কিন্তু তারপরের দিনে ওই না করলো যে না এগুলো এরকম কিছু হবে না। কারণ কি বলো, সেই তো বরাবর তো বলে আগের দিনই কনফার্ম করলো যে হ্যাঁ, সব ঠিক থাকলো, হ্যাঁ, চাকরি বাকরি করো, হ্যাঁ। তোমার তুলে দেবো তোমার হাতে। উঠাই পরের দিনে আবার 13 ফেব্রুয়ারিতে না করে দিল। না Okay, করে দিল। তারপর তো তারপরে আমি এরকম আমার দিন যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলি মানুষ কিছুটা বুঝতে পারলো যে আমার মধ্যে কিছু, আমি কারোর সাথে শেয়ার করি না ফ্যামিলি, কিন্তু সর্বপ্রথম বুঝতে পারছে আমার মা। আমাকে বলছে, স্বাভাবিক, একটু কি different হয়েছে? লাগতেছে। হ্যাঁ, কি হয়েছে তোমার এটি? পরে আমি বললাম মা আমি একটা মেয়েকে পছন্দ করি, এরকম এরকম, তো হচ্ছে আমি এইটা করি, ওই না করি। পরে বলতেছে ফোনটা ধরে দাও তো আমি একটু কথা বলি। পরে মানে মা হিসেবে তার সাথে কথা বললো, কেমন আছো মা, তুমি ভালো আছো কিনা, তোমার ফ্যামিলি মানুষ কেমন আছে, এইভাবে সেভাবে কথা হলো। তো এর মাঝখান থেকে ওরা আমাদের ফ্যামিলিতে দাওয়াতে আসছিল, দাওয়াত খেতে, আমাদের ফ্যামিলি ওদের মানে ফ্যামিলিতে গেছিল দাওয়াত খেতে, মানে এইগুলো আনুষ্ঠানিকতা। আমার যে বড় যে ভাইয়ের কথা বললাম, সে ভাবছে বাবুর মধ্যে এর মধ্যে একটা কিছু হয়েছে, একটা কিছু হবে, এরকম কিছু। কিন্তু দিন দিন আমার অবনতি সবাই একটু খেয়াল করলো। খেয়াল করার পরে আমার মা জামালপুরে আসলো, আসার পরে বলতেছে হঠাৎ একদিন যে ওর সাথে আমাকে একটু দেখা করো। তো আমি বললাম তুই কোথায়? পরে বলতেছে আমি প্রাইভেটে যেতে। পরে বললাম আমার মা একটু তোর সাথে দেখা করবে। ঠিক আছে, রেস্টুরেন্ট, পরে রেস্টুরেন্টে গেল। যার পরে ওই জায়গায় যায় ওই আমার মা ওকে একটা কথা বলছিল, অনেক কথাই বলছে, শেষের দিকে একটা কথা বলছে যে দেখো মা, আমাদের একটা মাত্র ছেলে, কখনো কোনো দিন ওকে কোনো দিক দিয়ে কষ্ট দিই আমরা। ওর হাত ধরে বলতেছে তুমিও বাবুকে কষ্ট দিও না কখনো। না আন্টি কষ্ট দিব না, এরকম কিছু চলে গেল। তারপরে মার মতো গেল মা, তারপরে ওর সাথে আপনার ফোনে কথা বলে, রেগুলার কথা বলে, তো দেখা যাচ্ছে কেমন জানি মা ওর প্রতি ছিল। ওই বাড়ি থেকে আমাদের খেতে সবজি, তারপর হচ্ছে ওর জন্য, হ্যাঁ গরুর দুধ, যেহেতু মেয়েটার কোয়ালিটি তো সেরকম, হ্যাঁ, সবাই হ্যাঁ। পছন্দ করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ। তারপর তোমার সম্পর্কটা কোন দিকে গেল সেটা বলো। তো এগুলো পাঠাতে তো আরো অনেক কাহিনী আছে, সেগুলো তো থাকবেই। হ্যাঁ, তো ওই আমাকে 13 ফেব্রুয়ারি না করে দিল, আরো অনেক কান্নাকাটি করলাম, এইগুলো ঠিক করলাম, কিন্তু যা বুঝলাম ওই আমাকে ডিরেক্ট না করে দিল। আমি ওকে বলতাম যে দেখ তুই যেভাবে চাস আমি সেভাবেই আসবো, কিন্তু কথা হচ্ছে আমাকে এইভাবে না করিস না, আমি মানে পছন্দ করি তোকে, অনেক পছন্দ করি। পরে বললাম না তুই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের জায়গায় থাকে, এইগুলাই ঠিক বললাম, তো না করে দিল। তো ডিস্টেন্স হয়ে গেল 13 ফেব্রুয়ারি 2019। তো ডিস্টেন্স হয়ে গেল, আমাকে বলতেছে যদি কখনো হতে পারে, চিঠি হতে পারে, তাহলে ফ্যামিলিতে আসিস বা এরকম কিছু। পরে বললাম ঠিক আছে। তো তারপরে মাঝে মধ্যে ফোন দিতাম, কিন্তু কথা বলতো না, ডিস্টেন্স বাইরে। ওই 2019 থেকে 2022 শেষের দিকে আমার অনার্স কমপ্লিট হলো, এর মধ্যে করোনা চলে গেল, ঠিক অনেক হয়ে গেল।
আমি একটা জবে জয়েন করলাম 10 মার্চ আপনার 2022 জয়েন করবো। আমি ফোন দিয়ে বললাম যে আমি একটা মোটামুটি একটাই পাইছি, তো তুই আমাকে অ্যাকসেপ্ট করতে পারিস। পর বলে না আসলে আমার ফ্যামিলি যেখানে দিবে সেখানে, তুই এগুলো নিয়ে ঠিক করিস না। তো আবার কষ্ট পাইলাম। তো চলতেছে এইভাবে। আমি মানে ওর জন্য যে আমার মনের ভিতরে একটা জায়গা, ওই জায়গাটা আছে, ওই জায়গায় আমি কাউকে আর এন্ট্রি করিনি। তো এর মধ্যে থেকে অনেক ঘটনা গেছে। তো কি আমি বিয়ে শাদী হয়ে গেছে? না, বিয়ে হয় নাই। আমি খাওয়া দাওয়া করি না। আমার মা মানে অনেক করে ফোন দিয়ে বলছি ঠিক করছে, শেষে আমার মার কথা বাড়ি হলো না। আমার ফ্যামিলি মেম্বারও বলছে যে দেখো বাবু আসলে তোমার প্রতি ইচ্ছে ছিল। জানাই না, আমি না যখন মানে ওর কথা মনে হইতো আমার ভাতের প্লেট সামনে, মানে আমি জানি সামনে ভাত নিয়ে আমি মুখে দিতাম, কিন্তু কেন জানি ভিতরে আসতো, মানে যাইতো না। মানে আমি হয়তো বা গোসল করতে গেছি হুদাই এইভাবে মানে তাকে ভাবতাম। তারপর হচ্ছে পড়তে বসছি হুদাই মানে কথা ভাবতাম, মানে ওর কথা নিউরনে থাকতো 24টা ঘন্টায় থাকতো, ঘুমের মধ্যে তারপরও থাকতো। তো এখনো থাকে, চলতেছে, এটি হইতেছে। তো এর মধ্যে রিসেন্টলি আমার এই খারাপ সময়গুলোতে আমাকে সাপোর্ট করছে আমার ফ্যামিলি মেম্বার, তো অবশ্যই করছে। আমার ফ্যামিলি মেম্বার মানে আমার জন্য সর্বপ্রথম, তারপরে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড আছে, ভালো ফ্রেন্ড, রকিব, রুবেল, পলাশ, মিজান, সবার সাপোর্ট ছিল। তারপর রিসেন্ট যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম, তো এভাবে চলতেছিল। আমি মোটামুটি, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে আমি ওর প্রতি উইক। তো কেমন উইক, সেই লেভেলের উইক আমার স্যার পর্যন্ত জানতো। তো দেখা যাচ্ছে আমি যখন তখন প্রাইভেটে যেতাম, আমার মন টন খারাপ থাকতো, পরে স্যার বলতো যে প্রাইভেট শেষে তুমি একটু থাকো। থাকার পরে স্যার আমাকে বলতো, হ্যাঁ তুমি এত মন খারাপ থাকো, হ্যান ত্যান এটা সেটা এখনই শুরু, তো হচ্ছে তুমি আরো ভালো কিছু পাবে, হ্যান ত্যান এরকম কিছু অনেক বুঝাইতো। ও বুঝাইতো, স্যারও বুঝাইতো। পরে এর মধ্যে স্যারের ওয়াইফ আসতো, বলতো যে কাকে বোঝাও, পরে বলতো সেই ছেলেটাকে বোঝাই, ছেলেটা পড়ালেখা নেই। পরে কি হয়েছে বলে একটা মেয়েকে পছন্দ। পরে স্যারের ওয়াইফ বলতো, আসলে তোমার চোখ দিয়ে দেখতেছো তো, ওর চোখ দুটো খুলে তুমি নাও, তুমি দেখো তাহলে বুঝতে পারবা। বাপরে। তো স্যারের ওয়াইফ এগুলা বলতো। তো এইভাবে চলতেছিল, ঠিক করছিল। এখন ওর একটা রিসেন্টলি মানে একটা বিয়ের প্রপোজাল আসছে। আসার পরে আমাদের কমন ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ড, আমার ফ্রেন্ড মনিরুজ্জামান। তা ওরে বলতেছে যে সবকিছু শেয়ার করবো মনের সাথে। তো শেয়ার করে বলতেছে যে এরকম বিয়ের করছে, এরকম ঠিক। পরে মনির বলতেছে ওই মুহূর্তে একটা পয়েন্ট বলছে যে ওই যদি এরকম হয় তাহলে রিফাত কি দোষ করছে? রিফাত তো তোমাকে কতটাই করে সেটা তো তুমি জানো। যে রিফাত যে তোমাকে কতটা ভালোবাসে, তখন সেই মেয়েটা তখন বলতেছে আসলে তো কথাটা ঠিক বলছো, আমি তো ওইভাবে চিন্তা করিনি। পরে মনির বলছে যে দেখো তুমি যাকে বিয়ে করবা সে কেমন মানুষ হতে পারে সেটা বিয়ের পরে জানতে পারবা, কিন্তু তার আগে তো জানতে পারতেছো না, কিন্তু রিফাত কেমন সেটা তো জানোই। পরে বলছে এটা তো ঠিকই বলছো, এইভাবে তো আমি তো কখনো ভাবিনি। পরে আমি অফিসে কাজ করতেছিলাম, আমাকে ফোন দিচ্ছে। পরে বলতেছে তুই কই? পরে বললাম এতদিন পরে ফোন দিচ্ছিস? পরে বললাম আমি অফিসে কাজ করতেছি। কতদিন আগের ঘটনা এটা? এটা 20 দিন। আচ্ছা, এই 20 দিন আগে? হ্যাঁ, 20 দিন আগে। ওকে। তো বললাম কাজ করতেছি ঠিক। পরে বলে কি কাজ করো, হ্যান দেন এটা সেটা, মানে ওই যে এই ধরনের কথাবার্তা। আমি বুঝতেছি আমার সাথে ফাজলাম করতেছে। তো ওই দিনকার রাতে মনির আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে মামা এই কাজ তো হয়েছে। কি কাজ হইলো? পরে বলতেছে না ওই পজিটিভ। কেমন বলে না পজিটিভ। আমরা দেখো পাকনারা আবার দুলাইন বেশি বলে আর কি, ও ধরে বলছে পজিটিভ। পরে বললাম যে দেখো ওরে আমি চিনি, ওই কতটা পজিটিভ হতে পারে না পারে সেটা আমি জানি। পরে তারপর দিন আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে তুই আমার বিয়ে করবি কেন, আমারই করতে হবো কেন, আরো তো মেয়ে আছে ঠিক। জানি না কেন যেন তোরই লাগবে। পরে বললো যে আচ্ছা কেন লাগবে বলে তো, বা আমি বা তোরে করবো কেন? পরে বললাম দেখ করবি এই জন্যই, তুই যে অ্যারেঞ্জমেন্ট করতে চাইছিস সেটা তো লটারির মতো, হয় ছেলেটা ভালো নয় খারাপ, কিন্তু আমাকে বিয়ে করবি আমি তো ওই ভালোই। পরে বলতেছ তুই আমার লটের সাথে তুলনা করলি? না আমি তো লটের সাথে তুলনা করিনি, তুই যারা বিয়ে করবি প্রসেসটার সাথে কথা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু না ওই একটু উইকের ওইদিকে নিয়ে গেল, বুঝে সবই নিয়ে যায় আর কি। তারপরে আমার ওই ফ্রেন্ড বুঝাইতেছে ই ঠিক করতেছে।
তো হচ্ছে বলতেছে যে দেখ শুক্রবার আমাকে দেখতে আসবে, তো তুই এগুলো কোনো কিছু রাখিস না, তুই তোর মতো থাক, আমি আমার মতো, আমি মানে বিয়ের সাথে করবো ঠিক করবো, তুই আর কখনোই ঠিক করিস না। পরে শেষ মতো একটা কথাই বলছি, আমি আর কিছুই বলিনি। বললাম যে দেখ আসলে তোর আগে যেমন ভালোবাসছি এখনো বাসি, ভবিষ্যতেও বাসবো, তবে ওই ছেলের আবার আর্থিক অবস্থা ভালো ছিল মোটামুটি ঠিক। বললাম যে দেখ আসলে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না। তোরে পাওয়ার আমার অনেক স্বাদ, কিন্তু হয়তো আমার সাধ্য নাই। এই কথা বলার পরে চোখ দিয়ে পানি চলে আসছিল অনেকক্ষণ। তো বিষয়টাও একটু বুঝতে পারছে। তারপর দিন রাত আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ঠিক আছে তুই ফ্যামিলির মানুষ পাঠাস, ঠিক করিস, সমস্যা নাই। আমাকে বলতেছে, বললাম ঠিক আছে আমি পাঠাবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এর আগে আমার ফ্যামিলি মানুষ তোর ফ্যামিলিতে 2-3 বার গেছিল, বহুবার রিকোয়েস্ট করেছে, বহু মানুষ রিকোয়েস্ট করেছে, তো তুই যদি একটা পজিটিভ অ্যান্সার দিতে পারো সেই ক্ষেত্রে আমি পাঠাতে পারো, সমস্যা নেই। বললাম না আমি ওইভাবে দিতে পারবো না, আমার ফ্যামিলি মানুষ যদি তোকে চাই সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। তো ওর পরিবারের লোক তোমাকে চাই কিনা তুমি তো জানো না। এখন যখন দাওয়াত খাওয়া তো আসা যাওয়া হ্যাঁ, করতো, ওনারা- ওরা কি জানায়নি যে ছেলে হ্যাঁ, তোমাদের হ্যাঁ, পছন্দ কিনা? হ্যাঁ ওনার আম্মারে তো আমি ডিরেক্ট বলছি, আন্টি আমার আপনার মেয়েকে অনেক ভালোবাসি আমি না, মানে- ঠিক আছে, ওরা কি জানাইছিল যে অ্যাকনলেজ করছিল কখনো যে হ্যাঁ ছেলেটা আমাদেরও পছন্দ? হ্যাঁ ওই ওই বড় শুধু আপু- মেয়ের কারণেই না প্রসিড হয়নি ব্যাপারটা? হ্যাঁ এখন ওই ভয় পাইতো এটা যে হয়তোবা ওর সিদ্ধান্তে আমাকে বিয়ে করবে ভবিষ্যতে একটা যদি হয়। আন্ডারস্ট্যান্ড, কিন্তু ওর বাবা মা কি অ্যাকনলেজ করেছিল নাকি কখনোই করেনি? এই যে আসা যাওয়া হতো এই প্রসেসের সময় কখনো অ্যাকনলেজ করেনি যে না ছেলেটাকে আমাদেরও পছন্দ? হ্যাঁ, বড় করছে, আপু বলছে এটা তো করছে। ঠিক আছে। হ্যাঁ করছে। ওর বাবা মাও কি acknowledge ওর বাবার করেছে? আমি জানি না, কিন্তু ওর মা করেছে, হ্যাঁ। সামনাসামনি করেছিল, বলেছিল? সামনাসামনি করছে বলতে আমি যখন ফোনে কথা বলতাম তখন সে মানে হইতো আর কি একটা ওইভাবে। প্রচ্ছন্ন সাপোর্ট ছিল, হ্যাঁ। কিন্তু সরাসরি যে আনুষ্ঠানিক ভাবে বলেছে এরকম ঘটনা না, ঘটেনি, না, বাট একটা প্রচ্ছন্ন সাপোর্ট ছিল, যেহেতু অনেকদিন তুমি তার ফ্রেন্ড সেই জি, কারণে জি। হতে পারে। আবার ওর প্রতি একটা- অনেক এগ্রেসিভ হ্যাঁ, ছিলাম, সেই অনেক কারণেও হতে ভালোবাসা, পারে। অনেকই বললেন এই সবকিছু মিলে। এখন কি ওই বিয়ে যে দেখে গেল লাস্ট ফ্রাইডে, এখন কি তো হয়ে হচ্ছে গেছে? হ্যাঁ, আমি বলি তো হচ্ছে আপনার ওই যদি ওর ফ্যামিলিতে একবার বললে বা বলতো যে এই ছেলেকে আর সেটা চাই। তোমরা বুঝছি রিফা, হ্যাঁ। কিন্তু এখন ফাইনালি স্ট্যাটাসটা কি, তার family, প্রেজেন্ট স্ট্যাটাস কি? তো এর মধ্যে মাঝখানে আমাকে ফোন দিয়ে বলেছে যে দেখ গভর্নমেন্ট জব হলে ভালো হয়, হয় তুই তো গভর্নমেন্ট জব ঠিক হস না পরীক্ষাতে, বা কবে টিকবি, একটা টিকে দেখাতো বা টিকতে পারবি কিনা। তো এই ধরনের কথা শুনে আমার খুব খারাপ লাগছে, লাগার পরে আমি আর কিছু বলিনি। তো বলছি ঠিক আছে, এই কথা বলে রেখে দিছি। তো 30 ডিসেম্বর একটা পরীক্ষা দিছি, তো মানে রেজাল্ট হয়েছে, দেখি আমি টিকছি। কি পরীক্ষা দিছিল? ওই যৌবন অধিদপ্তরে অ্যাকাউন্টস অফিসারে। মাশাআল্লাহ। কি অধিদপ্তর? যৌবন অধিদপ্তর। তো হচ্ছে আমার এক ফ্রেন্ড বলতেছিল, আমার মিজান নাম, বলে, তুই আগে কোনোদিন টিকলি না, ওই বলার পরেই কেন তোর টিকা লাগবে? তো সব টিকছস তো ভাই, নাকি শুধু রিটেন? না ওই যে রিটার্ন টিকছি, এখন আর ভাই বাকি- বাবা কি এখনো ভাই বাবা হ্যাঁ সেটাই, মানে অনেক খুশি হয়ে গেছিলাম। না আমি হবে তো? টিকছি যে হ্যাঁ, মানে টিকছো, হোক এটাই, বা না স্টার্টিং হোক। স্টার্টিং। না, ওই যে আমাকে বলছিল যে একটা আমাকে টিকে দেখা বা টিকতে পারবি কিনা। দিয়ে পরে বলতেছে যে আমার ওই ফ্রেন্ডে বললো যে আগে কোনোদিন টিকস নাই, এখন বা কেন আচ্ছা, ও টিকলি? নাই বললো, হ্যাঁ। ওই মেয়ের কাছে গেছে এই খবর, হ্যাঁ গেছে। তখন কি করে? পরে আমি বললাম দেখ আমি টিকছি। দেখ আমি টিকছি। পরে ওই বলতেছে আরে না ওটা আমি বলার কথা বলছি, আমাকে এইভাবে বললো, তা মনটা খারাপ হয়ে গেল। তো এখন কি মেয়ের প্রেজেন্ট স্ট্যাটাস কি? এখন আমার সাথে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা? হ্যাঁ 2 এক ঘন্টা টোনে? এক শুনে। এ মেয়ে তোরে ছাড়বে না শোন। আর ওই বিয়ে শাদী হয়নি তো? না হয় না, ওই দেখে গেছিল যেটা তোর চাইতে পয়সা লাভ বেশি, ওটাই করছে আপনার। কে রিফিউজ করছে? খোঁজ নিয়ে হ্যাঁ, দেখেছিস? মানে বাদ দিয়ে দিছে মেয়ে থেকে রিফিউজ এসছে নাকি মেয়ের ফ্যামিলি পারিবারিক থেকে, থেকে? মেয়ের ফ্যামিলি থেকে বাদ দিয়ে দিছে। তো এই বাদ দেওয়াতে গিয়ে মেয়ে কি ভূমিকা রাখছে কিনা জানিস কিনা? এটা ওই আমাকে যতটুকু বলছে যে দেখ আমাদের ফ্যামিলি ওই পছন্দ করে না ওইভাবে হ্যান ত্যান, তো ওইটা বাদ দেওয়া হয়েছে। তো হচ্ছে- এখন কি এই মেয়ের দিকে তাকিয়ে থেকে বাকি জীবন পার করা? না আমি শেষ করি তো। আমার আজকে যে কথা হয়েছে, এখনই আমাকে বলতেছে যে রিফাত আমার হাতে আরেকটা ছেলে আসছে, হুম। আর একদিকে তুই, হ্যাঁ এখন তুই বল আমি কাকে নেব। তুই বল কাকে নিব? কত বছর ধরে পিছনে ঘুরতেছিস তুই? 5 ইন্টার থেকে শুরু কর, ওখান থেকে তো তোরা শুরু পছন্দ করলে করিস। 7 বছর বুঝে না যে কাকে নিবি তুই বলবি। হ্যাঁ। ওকে, তারপর কি এখন- কয়? কি বললা তুমি তখন প্রেক্ষিতে, কি হ্যাঁ বললা? আমি বললাম যে দেখ আমি সব আমাকে নিবি? হ্যাঁ তাই বললা? অবশ্যই আমি মানে বলছি তোমাকে বোঝাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ আমাকে নিবি ঠিক করবি। তখন কি করে? পরে বললাম যে দেখ আমাকে নেওয়ার আগে
আমার ওই আবার একটু জানতে চাইছিল আমাদের ফ্যামিলি আর্থিক অবস্থা কেমন, আমার স্যালারি বা এরকম কিছু। তো আমি বললাম যে দেখ আমাকে নে, আমি এটা সবসময় চাই, কিন্তু নেওয়ার আগে আমার সবকিছু জানোই আমাদের জেনে নি, আর্থিক okay. অবস্থা। তোর কাছে ভালো ভালো অপশন আসে, মানে অনেক ভালো মানে বিয়ার ঘর আসে, তার আগে আমারটা জানোই, আমাদের টাকা পয়সা জেনে কেমন, নি, হ্যাঁ okay. এরকম কিছু সবকিছু সব বললা। হ্যাঁ, বলার পরে ফোন রেখে দিছে, রেখে দেওয়ার পর আবার বলতেছে যে দেখ এগুলো তো আমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করবো না, নেগেটিভ আনসার দিব তোরে। কেন, কিসে কম? টাকা পয়সা কম তাই? টাকা পয়সা বা আরো যে একটা থাকে না ওই আমাদের জায়গা সম্পত্তি ওরকম নাই, তারপরে হচ্ছে এগুলা বলতেছে। পরে বললাম মানুষ আজ মারা গেলে কাল 2-3 ভবিষ্যতে কি হবে না হবে এইগুলা নিয়ে আগে ঠিক করতেছস। পরে না এগুলো তো বিষয়। পরে আমি বললাম যে দেখ তোকে আমি ভালোবাসি, তোর জন্য সব করতে পারি, তো আমার সবকিছু তোরে বলছি A to Z। তো হচ্ছে তুই যদি আমাকে অ্যাকসেপ্ট করোই, আর যদি বলো যে না আমি রিফাতকে অ্যাকসেপ্ট করবো না, আমি ওই ছেলেকে অ্যাকসেপ্ট করবো। আমার দ্বারা কখনো তোর অতীত লাইফে এক চুল পরিমাণ ক্ষতি হয় না, ভবিষ্যতেও হবো না, এটা শিওর থাক। আর আমি তোর ভালোবাসি, তোর ভালোটাই চাই, আমি কখনো তোকে ওইভাবেই করবো না। তুই ওরে নিয়ে থাক, ওকে বিয়ে করিস, কিন্তু আমার নতুন করে বলার কিছু না, আমি তোর ভালোবাসি, খুব ভালোবাসি তোরে। আসলে হয়তো বা আমাদের জায়গা জমি ওইভাবে নাই, এই দিক দিয়ে আমার ব্যর্থতা হতে পারে, কিন্তু আমি তোকে ভালো রাখতে পারতাম, এখনো পারবো। তুই ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, আমার সমস্যা নাই, তোর জন্য তো আমার সব সময়ের জন্য। তো এগুলো বললাম, বলার পরে না ওই বুঝছেন ওই মানুষটা এত ভালো, হয়তো আমার সাথে যাই করুক, আমার দিক থেকে আমি পছন্দ করছি, আমার সাথে যাই ব্যবহার করুক না কেন, ওই মনের দিক থেকে অন্যদের সাথে বলেন এমনি বলেন ওই অনেক ভালো বলতে অনেক ভালো, এখানে অনেক কথা বলা নেই, মানে মানুষ হিসেবে ওই বিশেষ করে অনেক ভালো, যা বলার বাইরে। কিন্তু আমার সাথে যে ইগুলা হয়েছে, এটা হয়তো ওর ফ্যামিলিতে একজন আদর্শ মেয়ের জায়গায় দায়িত্বটা পালন করছে। ওর কথা হচ্ছে আমি আমার ফ্যামিলি যা বলবে আমি তাই বিয়ে করবো। অনুষ্ঠান শেষ করতেছি, একদম শেষ মুহূর্তে আপনারা আছেন আমাদের সাথে ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে। আমি যেমনটা বলেও শুরু করেছিল রিফাত, যে পৃথিবীতে বাংলাদেশে স্পেশালি কত কোটি মেয়ে আছে জানি না যারা বিবাহযোগ্য বা বিবাহোত্তর, তাদের মধ্যে সবচেয়ে সেরা যদি কাউকে বলি 1 নম্বরে রাখি, সেটা হচ্ছে যে মেয়েটির বর্ণনা সে দিচ্ছিল। এবং আমিও বলতেছি যে মেয়েটি কোনো দোষ করেনি, একদম স্টার্টিং টু এন্ড মেয়েটা আসলে কোনো দোষ করেনি। কারণ কেউ যদি এইভাবে আংশিকভাবে রিফাতের কথাটাকে কেউ কোট করে ওকে যদি অন্যভাবে চিন্তা করে, সেটা দোষের হবে। কারণ একটা মেয়ে তার বাবা মা তার পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে, যেমন আমাদের ধর্মে তো উল্লেখ আছে না যে তুমি তোমার বৈবাহিক সম্পর্কের আগে পরস্পরকে দেখে নাও, জেনে নাও, বুঝে নাও, ইভেন বংশ দেখবে, তার পছন্দ হচ্ছে কিনা তা দেখবে, সবকিছু দেখার অধিকার তাদের আছে। ধর্মে এভাবে প্রেসক্রিপশন করে দেওয়া হয়েছে। সো সে যদি তার পরিবারকে প্রায়োরিটাইজ করতে গিয়ে সেই জিনিসগুলো দেখবার চিন্তা করে বা দেখবার কথা বলা, এটা অবশ্যই দোষের কিছু না। আমি এটা, কারণ ভালোবাসা এমনই হওয়া উচিত যে প্রেম ভালোবাসার মধ্যে রিয়েলিটির এক্সিস্টেন্সও যেন থাকে, এবং সেই সাথে পরিবারের যে প্রায়োরিটিজ সেই জিনিসগুলোকে যেন আমরা প্রাধান্য দিতে জানি। কারণ তোমাদের ওরসে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নিত বা আমাদের ওরসে যদি মেয়ে সন্তান জন্ম নেয়, ডেফিনেটলি আমি আমার মেয়ের ক্ষেত্রে ওই জিনিসগুলো ভাববো। জি। আর আমার মেয়েও যদি আমার এই ভাবনাটাকে সম্মান জানাতে গিয়ে সেটাকে প্রায়োরিটাইজ করে, এটা কি দোষের? নো নেভার। মেয়েটি যা করেছে স্টার্টিং টু এন্ড সবই আমার কাছে ঠিক মনে হয়েছে। তবে হ্যাঁ, ও তো বয়সে কম ছিল, ওর মতো একই বয়সে একসাথে বড় হচ্ছে, এর জন্য পিং পং বলের মতো কখনো হয়তো কনভিন্স হচ্ছে। ও দেখতে সুন্দর, ভালো ছেলে, ভদ্র ছেলে, কখনো আবার বেচারি নিজেকে রুদ্ধ করে ফেলতেছে যে না, আই হ্যাভ টু ফোকাস অন মাই ক্যারিয়ার, ফোকাস অন মাই এডুকেশন, বাড়ির কথা শোনা উচিত, বাড়ির বাইরে আমার যাওয়া যাবে না, এই জিনিসগুলো নিয়ে ভাবা যাবে না, এভাবে ওর সাথে উড়া যাবে না। অন্য কেউ হলে হয়তো ও ভাড়মে যাক পরিবার, আমি ওর সাথে পালালাম এখন কক্সবাজার, ঠিক
ঠিক আছে না? সো সেই কাজটা করেনি, কারণ একটা পারিবারিক পরিমণ্ডলে ভালো একটা মেয়ের যে নমুনা, জি। সেই কারণে সেই জিনিসটাকে সে আটকে ফেলেছে। জি। আবার একটা সাধারণ এরকম একটা বাচ্চা বয়সী মেয়ে স্বাভাবিকভাবে আবার যখন ওর ভালোবাসার এরকম সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো ভালোবাসায় আবার সাড়া না দিয়ে পারেনি, তখন হয়তো হ্যাঁ বলেছে। জি, আবার right. বাড়িতে গিয়ে যখন ভেবেছে, হ্যাঁ, তখন right, আবার right. বাড়ির পরিমণ্ডল বাবা মাকে দেখে তখন তার মনে হয়েছে যে আমি তো কমিটেড তাদের প্রশ্নে, Right. এটা করা ঠিক হচ্ছে না, আবার ফিরে এসেছে। জি, right. So আমি এই মেয়েটাকে কোনোভাবে দোষ দিতে চাই না, দোষ আমি রিফাতকেও দিতে চাই না। আমি যতটুকু রিফাতকে অল্প পরিসরে দেখেছি এবং বুঝেছি, ভালোবাসা এমনই হওয়া উচিত। ভালোবাসায় যারা জ্ঞানের পরিচয় দেয় তারা হয়তো ওই মেয়েটির মতো জ্ঞানী হয়, কিন্তু অ্যাটলিস্ট তারা কখনো প্রেমিকা হয় না। প্রেমিকা মানেই পাগল প্রায় জিনিস। পাগলের মতো একটা মেয়েকে বা একটা ছেলেকে আমি জীবনে ভালোবাসতে পেরেছি, এর চাইতে ভালো লাগার কিছু অনুভূতি পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কারণ তুমি একদিন হয়তো একদম লস এঞ্জেলসে গিয়ে বা লাস ভেগাসে গিয়ে মাস্তি করতে পারবা। তুমি হয়তো টাকা থাকলে নাসাতে গিয়েও হয়তো তোমার হানিমুন এক্সপ্লোর করে আসতে পারবা। দারুণ সমুদ্রের কাছে দাঁড়িয়ে থেকে হয়তো তুমি তোমার ভালো লাগার মানুষকে নিয়ে সমুদ্র অবগাহন করতে পারবা। কিন্তু তোমার কপালে পৃথিবীতে সবচাইতে ভালো লাগার যে নহবত, যেটা প্রেম ভালোবাসার হাত ধরে আসে, সেটা এক্সপিরিয়েন্স করার সুযোগ তোমার কখনোই হবে না। কারণ বরাবরই তুমি জ্ঞানী, বরাবরই তুমি ক্যালকুলেটিভ, বরাবরই অনেক বেশি টেকনিক্যাল। যারা অনেক বেশি টেকনিক্যাল, অনেক বেশি ক্যালকুলেটিভ, অনেক বেশি জ্ঞানী, তারা সব পায়। কিন্তু সত্যিকারের পাগল প্রায় যে ভালোবাসা, কারণ জ্ঞানের ক্ষেত্রে, সত্যি প্রেমের ক্ষেত্রে যারা জ্ঞানের পরিচয়, তারা কখনোই সত্যিকারের প্রেমিকা হয় না। সো ওই ভালো লাগাটা, এটা এক্সপিরিয়েন্স করার অনুভূতি পৃথিবীতে তারা কখনোই তাদের কপালে জুটে না। সো এই জায়গাতে কিন্তু আমার রিফাত ছিল একদম ক্যাটেগরিক্যালি নিরঙ্কুশ ভাবে পাগল প্রেমিক, যেখানে তার জ্ঞান অ্যাবসেন্ট রেখেই পাগলের মতো শুধু একজনকে সে ভালোবেসেছে। এবং আজকে তারিখ অবধি যখনই মেয়েটির কথা বলতেছে, আবেগের প্রসঙ্গ আসছে, কোনো এক্সপিরিয়েন্সের কথা যাচ্ছে, স্পেশালি যখন তার বাবার বাসাতে উঠেছিল পরীক্ষা দেওয়ার জন্য, মেয়েটি যে ড্রেস চেঞ্জ করে বললো যে নীল সাদা রঙের একটা ড্রেস পরে এসেছে, কথা বলার সময় চোখ মুখটা এরকম হয়ে আসছিল, মানে কতখানি ইটস এ ভেরি আনএক্সপ্লেনেবল ফর হিম। এবং তার ওই ব্যক্তি বলে দিচ্ছে যে পৃথিবীতে এরকম ভালো লাগে দৃশ্য মনে হয় দ্বিতীয়বার সে আর দেখেনি, যে দৃশ্যের মিষ্টতা সে পায়, সে সাতটা চোখে এখনো লেগে আছে। তোর জন্য আমি বহুদিন পর আবার আমি হাত ফেলতেছি, আমি গুরু হেতেশাম, যে এরকম ভালোবাসা পূর্ণতা পাক, এরকম প্রেম তার ডেস্টিনেশন পাওয়া খুব বেশি জরুরি। আবার ওরা এয়ারপোর্টের ওই স্টেশনে হাজারো মানুষের মধ্যে দৌড়াতে পরস্পরের হাতে হাত রেখে হাজারো মানুষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাক, ক্যাটাগরিক্যালি অন্য পৃথিবীতে তারা ভ্রমণ করতে থাক, ভায়োলিন বাজাতে থাক। শাহরুখ খান বেসিক বলবো, তুই তোর পাঠান যদি হিট করাতে চাস তাহলে ভায়োলিনটা তোরই বাজাতে হবে। আমার রিফাত তার ভালোবাসার মানুষকে নিয়ে ছুটতে থাকবে। আবার উঠবে তারা, অনেক ফাইট করে কোনো একটা বগিতে উঠবে, এবার ওই মেয়েটি আবার জাপটে ধরবে। আমি টাইম মেশিনে বলে দেবো, এবার যেন ও বেটা কথা শুনে মেয়েটির সাথেই যেন ফিরে যায় তার নির্দিষ্ট বগিতে। অনেকদিন পর আমি গুরু হেতেশাম অনুরোধ করতেছি, এমন ভালোবাসা সত্যি পূর্ণতা পাক। প্রেম ভালোবাসার প্রশ্নে মানুষের আস্থা উঠে গেছে। আমরা আসলে যে পরিমাণ কমিটেড থাকার কথা, প্রেম ভালোবাসার প্রশ্নে, সম্পর্কের প্রশ্নে কমিটেড থাকতে পারছি না। দিস ইজ সো ইম্পর্টেন্ট যে এইরকম পাগল প্রায় প্রেম ভালোবাসাগুলো কিছুটা পূর্ণতা পেলে মানুষ নতুন করে আবার আশ্বস্ত হবে যে না, ভালোবাসা এখনো এক্সিস্ট করে। সত্যিকারের এশকে দিওয়ানা হওয়ার মতো ভালোবাসা এখনো এক্সিস্ট করে, এবং এই ভালোবাসাগুলো এখনো সার্থকতা পায়, পূর্ণতা পায়। আর তোমাকে বলতেছি যে তোমাকে উদ্দেশ্য করে এই গল্পটা, আমরা তোমার স্বার্থে, তোমার পরিচয়, তোমার নাম, তোমার ইনফরমেশন কোনো কিছু আমরা ওপেন করিনি, কারণ আমি জানি যে তুমি কখনো প্রোগ্রামটা শুনবো। তোমাকে আমি স্পেসিফিক ভাবে বলি, যদি তুমিও কিছু বলতে চাও আমাদের প্রোগ্রামে আসতেই পারো। আর ওর কথাগুলো যদি সব সত্যি হয়ে থাকে, তাহলে তোমাকে সত্যি আমার বলতে মন চাচ্ছে যে তুমি অনেক ভালো মেয়ে, বাড়ির জন্য লক্ষ্মী একটা মেয়ে হয়ে এ যাবৎ কাল পর্যন্ত এসেছো। ভবিষ্যতের জীবনটারও যেন তোমার সুফল হয়, সুখের হয়, ওর সাথে অথবা ওকে ব্যতি রেখে যে অবস্থাতেই থাকো, ভালো থাকো। বাট আমি তোমার জন্য খুব কষ্ট হবে এটা ভাবতে যে তুমি মন দিয়ে ভালোবেসেছিলে এই ছেলেটিকে। কেউ মানুক আর না মানুক, ওর কথাগুলো যদি সত্য হয়ে থাকে, যা শুনেছি এখন, পাগলের মতো ভালোবেসেছিল। শুধুমাত্র সত্যিকারের লক্ষ্মীমন্ত্র পরিবারের মেয়ে হওয়ার কারণে তুমি নিজের আইডিওলজির সাথে কম্প্রোমাইজ করতে পারোনি, নিজের চাওয়াটাকে ওইভাবে মেলে ধরনি। অনেক লক্ষ্যে একটা মেয়ে তাই। বাট আমি জানি যে তুমি বেশি রক্তক্ষরণ তোমারই হচ্ছে। ও তো বলেই খালাস, ও তো কান্না করেই হয়তো খালাস, কিন্তু তোমার ভেতরে যে রক্তক্ষরণ ঘটতেছে তার কোনো সীমা পরিসীমা নাই। আমার তোমার জন্য, ওর জন্য মায়া হচ্ছে যে হয়তো অন্য ঘরে ভালো থাকবে তুমি, কিন্তু কোনো এক বর্ষণমুখর সন্ধ্যায় রিফাতের জন্য তোমার ভেতরটা যেভাবে কুণ্ডলি পাকায় উঠবে, যেমন ভাবে বাষ্পরুদ্ধ হবে তোমার কণ্ঠস্বর,
তখন সত্যি তুমি সামাল দিতে পারবে তো? অথবা এরকম কোনো একটা স্টেশনে যখন দাঁড়ায় থাকবে প্রচুর হাজারো মানুষের ভিড়ের মধ্যে, একটা ছেলের উদ্ভ্রান্ত চেহারা, তোমাকে নিয়ে এরকম দুশ্চিন্তা, তোমাকে যেন একটা টাচ পর্যন্ত না লাগে, এরকম ভাবে যখন আরেকজন কাউকে ওরকম ভাবে খুঁজে পাবে না, তখন যে পরিমাণ কষ্ট পাবে, তখন নিজেকে সামাল দিতে পারবে তো? অথবা তুমি তোমার মনের খেয়ালের বসে বন্ধুদের মধ্যে কোনো একটা গল্পের মধ্যে কোনো একটা ডিমান্ড করেছো, আর একটা ছেলে পাগলের মতো আর চোখে সেটা খেয়াল করেছে, তোমার জন্য ঠিকই সন্ধ্যা নাগাদ বাড়িতে হাজির করে দিচ্ছে সেই জিনিসটা, আরেকজন এভাবে এত যত্ন করে ভালোবাসবে তো? অথবা সেই মেলার কথাও মনে হয় যে তোমার দেখবারই কথা না, জানবারই কথা না যে কখন কোন ব্রেসলেটটা তুমি পছন্দ করেছো, কিন্তু ওর তো চোখ পড়ে আছে, মন পড়ে আছে সব তোমার দিকে। তাই তুমি যখন টাকার সংকলন না হওয়ার কারণে এটা কিনতে পারোনি, তোমার বাসায় যাওয়ার আগে তোমার কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য কি তার উদ্ভ্রান্ত প্রচেষ্টা, কিন্তু ভয়ে সিটিয়ে গেছে, পাশে যদি তুমি অপদস্থ করে বসো, তারপরও ফাইনালি সাহস করে সেই অটোতে বসে তোমার হাতে সে হ্যান্ড ওভার করে দেয়, এবং ফাইনালি তুমি জিনিসটা যখন একসেপ্ট করো, ভালো লাগার তার তখন সীমা পরিসীমা থাকে না। এমন গুরুত্ব দিয়ে, এত পবিত্রভাবে, এত রিলিজিয়াসলি সত্যি কেউ ভালোবাসবে তো? যদি বাসি তো ভালো, আর যদি নাও বাসে, আমার মনে হয় এই জিনিসগুলো তোমাকে বড় বেশি বেসামাল করবে পরবর্তী জীবনগুলোতে। সো ইফ ইউ হ্যাভ দ্য টাইম, ইফ ইউ হ্যাভ দ্য স্কোপ, তুমি ভেবে দেখতে পারো। কারণ তোমার একটা কথাতে দেখো না, ক্যারিজমা হয়ে যায়, বলছিলে যে দেখি চাকরি একটা টেস্ট পাশ করে দেখাতো যে পাশ করে গেছে, যদি চাকরিটা হয়নি বাট রিটেন পাশ করেছে, তো তোমার মতো এরকম একজন প্রণোদয় মানুষ যদি পাশে থাকে, তো তোমরা তো দুজন মিলে দারুণ বড় সফল কিছু করতে পারো। সো আই এম লুকিং অ্যাহেড যে দারুণ কিছু হতে যাবে তাদের জীবনে, ভালো কিছু যা হয় আমাকে অ্যাটলিস্ট জানাস, তোর জন্য আমি চেয়ে নিলাম ভালো কিছু হোক। সর্বপ্রথম আমি জানাবো। ওকে, সবার জন্য অনেক দোয়া, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, সবার। এক মিনিট, আমি ওর উদ্দেশ্য করে বলি প্লিজ, ওই যে ক্যামেরা। তুই অনেক ভালো স্টুডেন্ট, আমি জানি। তুই আমার লাইফে আসলে সেটা হবে হয়তো বা এই জগতে আসার আমার সব থেকে বড় পাওয়া। আর যদি আমাকে না অ্যাকসেপ্ট করস, বাস্তবতা মানতে হবে আমাকে, কিন্তু তোর প্রতি যে আমার শূন্যতা সেটা থেকে যাবে। আমি তোকে ভালোবাসি, আর যে কোনো প্রতিকূল মুহূর্তে বা পরিস্থিতি আসুক না কেন, ভালো রাখার চেষ্টা করতাম বা করব। এখন বাকিটা ইচ্ছা তোর, আমি কখনো জোর জবরদস্তি করব না। মন চাইলে আমাকে অ্যাকসেপ্ট করিস, আমি তোকে ভালোবাসি, এইটুকুই বলতে পারি। ভালো থাকিস সবসময়। ওকে, এতে সময় রেমুনারেশন দিতে হবে তোমারে, কারণ তোমার হয়ে আমি তোমার সেই ইমপ্রেসড হয়ে আমি এভাবে চেয়ে বসলাম, তোমার হয়ে কথা বলছিলাম। আমার রেমুনারেশন এইটাই, আমাকে কথা দিতে হবে যে চোখের পানি ফেলা যাবে না, আর ওই তার জন্য না, কারো জন্যই না। পুরুষের কিছু কিছু পৌরুষ লুকিয়ে রাখতে হয়, সবকিছু জানিয়ে দিতে নাই যে আমার ভেতরে কি পরিমাণ কেমিস্ট্রি, কি পরিমাণ রক্তক্ষরণ চলতেছে। মানুষ এই জানায় সব দিলে মানুষের রক্তক্ষরণের যে তেজ, যে জজবা, সেটা অনেক সময় নিতে পারে না, তখন ওই মনটা মিসলিড হয়। এই জিনিসটা করা যাবে না, কথা দিচ্ছ? ওকে, আর ভালো থাকার চেষ্টা করবে, হয় তার সাথে অথবা তাকে বাতি ব্যতি রেখেই, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমি ওকে, চেষ্টা করব। বিদায় নিচ্ছি শেষ মুহূর্তে অনুষ্ঠানের। ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ, সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।